তাহলে আমরা যেটা পড়তেছিলাম যে আমরা পড়তেছিলাম হচ্ছে যে এই টিস্যু নিয়ে পড়তেছিলাম। সরল টিস্যু শেষ, এখন আজকে আমাদের পড়া কি? আজকে আমাদের পড়া হচ্ছে জটিল টিস্যু। তো জটিল টিস্যুর মধ্যে অলরেডি আমরা বলে আসছি যে জটিল টিস্যু কি কি। জটিল টিস্যুর একটা ক্লাসিফিকেশন কিন্তু আমরা হচ্ছে যে দেখায়ও আসছি তোমাদেরকে। জটিল টিস্যুর আরেকটা নাম মনে রাখবা, পরিবহন টিস্যু। জটিল টিস্যুর আরেকটা নাম কি? জটিল টিস্যুর আরেকটা নাম হচ্ছে পরিবহন টিস্যু। জটিল টিস্যুর আরেকটা নাম হচ্ছে পরিবহন টিস্যু। হ্যাঁ, মাসুদ ভাই আসছেন? আচ্ছা, তাহলে আব্বুকে নিয়ে যান শুধু সকালবেলা। হ্যাঁ, আব্বু বেরোইলে আব্বুকে দিয়ে এসে। জটিল টিস্যু বা এটাকে কি বলি আমরা? পরিবহন টিস্যু। জটিল টিস্যু বা এটাকে কি বলি? পরিবহন টিস্যু বলি। জটিল টিস্যু বা এটাকে কি বলা হয়? পরিবহন টিস্যু বলা হয়। এই যে জটিল টিস্যু বা পরিবহন টিস্যু আছে, এই যে জটিল টিস্যু বা পরিবহন টিস্যু আছে, এই জটিল টিস্যু বা পরিবহন টিস্যুর আমাদের কি কি আসলে কাজ আছে, এটা আমাদের এক নম্বর বিষয়। জটিল টিস্যু বা পরিবহন টিস্যুর মধ্যে আমরা দুইটা ভাগ আগেই পড়ে ফেলছি, একটা জাইলেম এবং ফ্লোয়েম। আমরা হচ্ছে যে এখানে একটা ফ্লো চার্ট তোমাদের দেখাইছিলাম যে আমাদের কি জটিল টিস্যুর মধ্যে দুইটা ভাগ আছে। একটা কি, একটা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। এবং জাইলেমের মধ্যে চারটা অংশ, ট্রাকিড, ভেসেল বা ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ফ্লোয়েমের মধ্যে সিগনল, সিপকোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। চারটা ভাগ আছে। তা আমাদের হচ্ছে যে জাইলেমটা দিয়ে শুরু হবে। অবশ্যই জাইলেমের প্রতিটা অংশ নিয়ে বিজ্ঞানীরা হচ্ছে যে গবেষণা করছে এবং জাইলেমের প্রত্যেকটা জায়গা নিয়ে কথাবার্তা বলা আছে। তো জাইলেম, তো জাইলেমের মধ্যে আমাদের পড়াশোনা শুরু হবে কি দিয়ে? ট্রাকিড দিয়ে। ট্রাকিড, ট্রাকিড, ট্রাকিড দিয়ে হচ্ছে যে আমাদের পড়ালেখা শুরু। তো চলো আমরা হচ্ছে যে বই এবং ক্লাস একসাথে মিক্স করে পড়ি। তো আমাদের হচ্ছে জটিল টিস্যু বলছে একটা স্থায়ী টিস্যু, এরা উদ্ভিদের পরিবহন কাজ করে, এই জন্য পরিবহন টিস্যু বলা হয়। জাইলেম এবং ফ্লোয়েম, এবং জাইলেম এবং ফ্লোয়েম একত্রে আমাদের হচ্ছে লাইনটা বলছে যে জাইলেম এবং ফ্লোয়েম একত্রে আমাদের উদ্ভিদের পরিবহন টিস্যু গুচ্ছ বা ভাস্কুলার বান্ডেল গঠন করে। জাইলেম এবং ফ্লোয়েম একত্রে কি করা হয়? আমাদের হচ্ছে যে পরিবহন টিস্যু গুচ্ছ বা ভাস্কুলার বান্ডেল গঠন করে। জাইলেম যে আছে, জাইলেমটাকে বলছে যে প্রথমেই জাইলেমটাকে বলছে জাইলেম দুই ধরনের আছে। একটা প্রাথমিক জাইলেম, একটা হচ্ছে গৌণ জাইলেম বলছে। প্রাথমিক জাইলেম বলছে আর একটা গৌণ জাইলেম বলছে। ভেরি গুড। প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে, যে জাইলেম গুলা প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট হয় তাদেরকে প্রাথমিক জাইলেম বলা হয়। আর প্রাথমিক বৃদ্ধির শেষে যেসব ক্ষেত্রে গৌণ বৃদ্ধি ঘটে, সেই গৌণ যেসব ক্ষেত্রে গৌণ বৃদ্ধি ঘটে সেখানে গৌণ জাইলেম সৃষ্টি হয়। তাইলে হচ্ছে যে আমাদের এখানে বলছে যে জাইলেমটাকে দুইটা ভাগে ভাগ করছে। জাইলেমটাকে ভাগ করছে হচ্ছে প্রাথমিক জাইলেম আর একটাকে গৌণ জাইলেম। প্রাথমিক জাইলেমটাকে বলছে প্রোক্যাম্বিয়াম নামক একটা ভাজক টিস্যু। প্রোক্যাম্বিয়াম একটা ভাজক টিস্যুর নাম। সেই ভাজক টিস্যু থেকে যে জাইলেম তৈরি হয় সেটাকে বলি প্রাথমিক জাইলেম। আর প্রাথমিক বৃদ্ধি শেষে যেসব উদ্ভিদে গৌণ বৃদ্ধি বা সেকেন্ডারি বৃদ্ধি, দ্যাট মিনস প্রস্থে বাড়ে যখন উদ্ভিদগুলা, প্রস্থে বাড়ার কারণে যখন যে জাইলেম তৈরি হয় তখন সেটাকে গৌণ জাইলেম বলা হয়। প্রাথমিক জাইলেমকে আবার দুইটা ভাগে ভাগ করছে। একটা ভাগকে কি বলছে? একটা বুককে বলছে যে প্রাথমিক অবস্থায় আমাদের কি, প্রাথমিক অবস্থায় প্রোটোজাইলেম, আর পরিণত অবস্থায় কি থাকে? মেটাজাইলেম বলে। এই মেটাজাইলেমের অভ্যন্তরীণ ফাঁকা গহ্বরটা বড় থাকে। জাইলেমে কয়েক ধরনের কোষ থাকে, ট্রাকিড, ভেসেল। এগুলাতে যাওয়ার আগে জাইলেম রিলেটেড তাহলে কিছু কথাবার্তা আছে। তাহলে আমরা জাইলেম রিলেটেড কথাবার্তা গুলো আগে শেষ করে তারপর হচ্ছে যে এইখানে যাই। তাহলে জাইলেমের মধ্যে খেয়াল করো যে জাইলেমটাকে আমাকে বলছে যে জাইলেম দুই প্রকার। জাইলেমকে কয় ভাগে ভাগ করছে? জাইলেমকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে প্রাইমারি জাইলেম আর একটা সেকেন্ডারি জাইলেম। একটাকে কি বলছে? প্রাইমারি জাইলেম, প্রাইমারি জাইলেম, প্রাইমারি জাইলেম। আরেকটাকে বলছি হচ্ছে সেকেন্ডারি জাইলেম, প্রাইমারি জাইলেম। আরেকটাকে কি বলছি আমরা? আরেকটাকে বলছি হচ্ছে সেকেন্ডারি জাইলেম, প্রাইমারি জাইলেম। আরেকটাকে কি বলছি আমরা? আরেকটাকে বলছি হচ্ছে আমরা সেকেন্ডারি জাইলেম। এই যে প্রাইমারি জাইলেম আছে, এই প্রাইমারি জাইলেমটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি। প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি, প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি। কোন জায়গা থেকে তৈরি? প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি। এই যে প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি, এটা বলতে কি বোঝাচ্ছে? প্রো মানে কি? প্রো মানে হচ্ছে আদি। প্রো মানে হচ্ছে আদি ক্যাম্বিয়াম। সো প্রোক্যাম্বিয়ামটা একটা ভাজক টিস্যু। এই যে এই জায়গাটায় তুমি হচ্ছে যে প্রোক্যাম্বিয়াম যে আছে আমাদের, এই প্রোক্যাম্বিয়ামটা একটা ভাজক টিস্যু। তো ভাজক টিস্যু থেকে একটা স্থায়ী টিস্যু তৈরি হয়েছে, সেজন্য এটাকে বলি হচ্ছে যে আমাদের প্রাইমারি জাইলেম, প্রাইমারি জাইলেম।
আর সেকেন্ডারি জাইলেম হচ্ছে গৌণ বৃদ্ধি বা সেকেন্ডারি বৃদ্ধির ফলে, গৌণ বৃদ্ধি বা সেকেন্ডারি বৃদ্ধির ফলে, গৌণ বৃদ্ধি বা ইংরেজিতে যেটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি বৃদ্ধি, গৌণ বৃদ্ধি বা ইংরেজিতে যেটাকে কি বলি আমরা সেকেন্ডারি বৃদ্ধির ফলে, গৌণ বৃদ্ধি বা ইংরেজিতে বলি আমরা এটাকে সেকেন্ডারি বৃদ্ধির ফলে সৃষ্ট, গৌণ বৃদ্ধি বা সেকেন্ডারি বৃদ্ধির ফলে সৃষ্ট ফলে যে জাইলেম তৈরি হয়। যে গৌণ বৃদ্ধি বা সেকেন্ডারি বৃদ্ধি, গৌণ বৃদ্ধি বা সেকেন্ডারি বৃদ্ধির ফলে উদ্ভিদ হচ্ছে প্রস্থে বাড়ে, প্রাইমারি বৃদ্ধির ফলে উদ্ভিদের দৈর্ঘ্য বাড়ে, গৌণ বৃদ্ধির ফলে উদ্ভিদের প্রস্থ বাড়ে। তো গৌণ বৃদ্ধি বা সেকেন্ডারি বৃদ্ধির ফলে যে জাইলেম তৈরি হয়, যে জাইলেম তৈরি হয়, যে জাইলেম তৈরি হয়, যে জাইলেম তৈরি হয়, যে জাইলেম তৈরি হয় তাকে কি বলি আমরা সেকেন্ডারি জাইলেম। তাহলে এই যে দেখো আমাদের জাইলেম যে আমরা দেখতে পাচ্ছি, জাইলেমের মধ্যে তাহলে দুইটা ভাগ, প্রাইমারি জাইলেম, আরেকটার নাম হচ্ছে প্রাইমারি জাইলেম, আরেকটার নাম কি একটা হচ্ছে প্রাইমারি জাইলেম, আরেকটা কি আরেকটা হচ্ছে সেকেন্ডারি জাইলেম। দুইটা জাইলেম আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে এই যে আমাদের প্রোক্যাম্বিয়াম থেকে যেটা তৈরি হয় সেটাকে প্রাইমারি জাইলেম বলি, গৌণ বৃদ্ধি বা সেকেন্ডারি বৃদ্ধির ফলে যে জাইলেম তৈরি হয় তাকে সেকেন্ডারি জাইলেম বলি। প্রাইমারি জাইলেমটাকে আবার দুইটা ভাগে ভাগ করা গেছে। এই যে প্রাইমারি জাইলেম, প্রাইমারি জাইলেম, এই প্রাইমারি জাইলাম এটা যদি বড় গর্ত যুক্ত হয়, এই প্রাইমারি জাইলেমটার মধ্যে যদি বড় গর্ত থাকে আর প্রাইমারি জাইলেমে যদি হচ্ছে ছোট গর্ত থাকে, বড় গর্ত ছোট গর্ত এগুলো মূলত হচ্ছে জাইলেমে যে বেসেল টিস্যুটা আছে তার কারণে হয়। তো বড় গর্ত যুক্ত যদি হয় জাইলেমটা তাহলে এটাকে বলা হয় প্রোটোজাইলেম, বড় গর্ত যুক্ত হইলে সেটাকে বলা হয় হচ্ছে মেটাজাইলেম, বড় গর্ত যুক্ত হইলে কি বলা হয় মেটাজাইলেম, আর ছোট গর্ত যুক্ত হইলে সেটাকে কি বলা হয় প্রোটোজাইলেম। আমাদের হচ্ছে যে এই বড় গর্ত যুক্ত হইলে সেটাকে বলি মেটাজাইলেম, ছোট গর্ত যুক্ত হইলে সেটাকে কি বলা হয় প্রোটোজাইলেম। সো এই হচ্ছে যে আমাদের কথা। তাহলে খেয়াল করে দেখো এই জায়গাটায় প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম এতটুকু কথা কিন্তু হচ্ছে যে আমরা মনে রাখতে পারছি, এতটুকু আমরা ক্লিয়ার মনে রাখতে পারবো। আজকে বাচ্চা কাচ্চারা কই ক্লাসে? সকাল বেশি হয়ে গেল নাকি? ব্যাংকে আর্লি উঠে গেলাম, আরো 1 ঘন্টা কি একটু ঘুমায় আসবো নাকি? এই তোমরা হচ্ছে যে বন্ধু বান্ধবদের বলতেছো না, এটা কি ঠিক হচ্ছে? ওকে, তাহলে দেখো আমরা প্রোটোজাইলেম মেটাজাইলেম এতটুকু পর্যন্ত বুঝতে পারলাম। প্রোটোজাইলেম মেটাজাইলেম প্রাথমিক অবস্থাকে প্রোটোজাইলেম বলা হয়। দেখা যায় যে আমাদের এই প্রাথমিক জাইলেম দুই ধরনের, একটাকে বলছে প্রোটোজাইলেম, এটা বড় গর্ত যুক্ত হয়, প্রোটোজাইলেম ছোট গর্ত যুক্ত হয়, আর মেটাজাইলেম হচ্ছে বড় গর্ত যুক্ত হয়। প্রাথমিক অবস্থাকে প্রোটোজাইলেম বলা হয়। জাইলেমের প্রোটোজাইলেম এটা বেসিক্যালি গর্তের উপর ডিপেন্ড করে। প্রাথমিক অবস্থায় প্রোটোজাইলেম আর পরিণত অবস্থায় মেটাজাইলেম এটা মূলত কিসের উপর? গর্তের উপর ডিপেন্ড করে। এটা তো আমাদের বই বলা নেই। আসো এবার হচ্ছে যে আমাদের এই মেটাজাইলেম বলছে কি মেটাজাইলেমের ফাঁকা গহ্বরটা বড় থাকে, মেটাজাইলেমের ফাঁকা গহ্বরটা কি বলছে? বড়। ফাঁকা গহ্বর মানে গর্তটা বড় থাকে। এখন হচ্ছে ট্রাকিড, ট্রাকিডের মধ্যে আমাদের ট্রাকিড যে কথাটা আছে, ট্রাকিড কথাটার মধ্যে যদি আমরা দেখি এই ট্রাকিড জিনিসটা যে আছে, এই ট্রাকিড জিনিসটা বা ভাইয়া তো সকালে ক্লাস নিচ্ছে এটা মনে বিশ্বাস করতে পারতেছিলাম, পোলাপান সব ভাবছে যে হচ্ছে যে একটু পরে মনে ভাইয়া শুরু করবে। ট্রাকিডের কোষটা কি দেখো, ট্রাকিডের কোষটা কিন্তু এরকম লম্বা হয় এবং প্রাচীরে লিগনিন জমা থাকে, লিগনিন জমা হয়, অভ্যন্তরীণ গহ্বর গুলা বন্ধ হয়ে যায়, ফলে পানির চলাচলের পাশাপাশি জোড়া কূপের মাধ্যমে হয়, পানির চলাচল পাশাপাশি জোড়া কূপ থাকে, সেই কূপের মাধ্যমে হয়। প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের হয়, যেমন বলয়াকার, সর্পিলাকার, সোপারাকার, জালিকাকার, কূপাঙ্কিত। দেখো এখানে অনেক কথাবার্তা বলা আছে, এত কথা আসলে তুমি মনে রাখতে পারবা কিনা এটা হচ্ছে একটা বড় কথা। পানির চলাচল পাশাপাশি জোড়া কূপের মাধ্যমে হয়ে থাকে। তারপর হচ্ছে বলছে ফানবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ এবং আবৃতবীজী উদ্ভিদের প্রাথমিক এবং গৌণ জাইলেম কলায় ট্রাকিড দেখা যায়। তাহলে ট্রাকিড দেখা যায় কোথায় কোথায়? ফানবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদের প্রাথমিক ও গৌণ জাইলেম কলায় ট্রাকিড দেখা যায়। তোমাদেরকে বলছিলাম কিন্তু হচ্ছে যে পরিবাহী টিস্যু, অপরিবাহী টিস্যু, আমাদের পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু নাই এরকম কারা কারা আছে? শৈশব, যাদের মধ্যে পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু নাই। তো এখানে হচ্ছে যে আমাদের আবার ভাস্কুলার টিস্যু আছে, কথাটা কি বলছিলাম যে কাদের ভাস্কুলার টিস্যু আছে, কাদের ভাস্কুলার টিস্যু নাই, কাদের ভাস্কুলার টিস্যু আছে, কাদের ভাস্কুলার টিস্যু নাই, এটা নিয়ে কি কথাবার্তা তোমাদেরকে শুনাইছিলাম কি না? যে ভাস্কুলার টিস্যু এটা নিয়ে তোমাদের কথা শুনাইনি। আচ্ছা তোমাদেরকে এই জিনিসটা একটু জানাই যে আমাদের পরিবহন টিস্যু,
পরিবহন টিস্যু বা ইংরেজিতে এদেরকে কি বলি আমরা, পরিবহন টিস্যু। এই পরিবহন টিস্যু বা পরিবহন টিস্যুর ইংরেজি হচ্ছে ভাস্কুলার টিস্যু। পরিবহন টিস্যুর ইংরেজি কি, ভাস্কুলার টিস্যু। পরিবহন টিস্যুর ইংরেজি কি, ভাস্কুলার টিস্যু। পরিবহন টিস্যু যে আছে সেই পরিবহন টিস্যুর ইংরেজি হচ্ছে আমাদের ভাস্কুলার টিস্যু। এই যে পরিবহন টিস্যু যার ইংরেজি হচ্ছে ভাস্কুলার টিস্যু, এই পরিবহন টিস্যু যার ইংরেজি হচ্ছে ভাস্কুলার টিস্যু, এই ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যুর মধ্যে আমাদের হচ্ছে যে দুইটা কথা মনে রাখতে হবে, যে পরিবহন টিস্যু নাই, পরিবহন টিস্যু নেই। কাদের মধ্যে কোনো পরিবহন টিস্যু নেই, পরিবহন টিস্যু নেই, পরিবহন টিস্যু আমাদের হচ্ছে নেই। কাদের মধ্যে কোনো পরিবহন টিস্যু নেই, পরিবহন টিস্যু নেই বা এদেরকে বলা হয় অ্যাভাস্কুলার, পরিবহন টিস্যু নেই। আর হচ্ছে আমাদের পরিবহন টিস্যু আছে, আরেকটাকে কি বলি আমরা, পরিবহন টিস্যু আছে, 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 পরিবহন টিস্যু নেই আর পরিবহন টিস্যু আছে, বা ইংরেজিতে এটাকে বলি হচ্ছে ভাস্কুলার। পরিবহন টিস্যু আছে বা এটাকে বলি ভাস্কুলার। তাহলে পরিবহন টিস্যু নেই, আরেকটা হচ্ছে পরিবহন টিস্যু আছে। অ্যাভাস্কুলার হচ্ছে যে আমাদের শৈবাল, ছত্রাক, মস, শৈবাল, ছত্রাক, মস। এটা মাথায় ঢুকায় ফেলবা, আজীবন মনে রাখবা। পরিবহন টিস্যু নাই কাদের মধ্যে, শৈবাল, ছত্রাক এবং মস, এদের মধ্যে আমাদের কি নেই, কোনো পরিবহন টিস্যু নেই। আর পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু আছে কার মধ্যে, আছে বাকিদের মধ্যে। কাদের মধ্যে, এই যে ফার্ন বর্গীয় উদ্ভিদ বা ইংরেজিতে এটাকে বলি আমরা টেরিডোফাইটা, ফার্ন বর্গীয় উদ্ভিদ বা টেরিডোফাইটা। মস যে আছে, মসের নাম আরেকটা, মস বা এর আরেকটা নাম হচ্ছে ব্রায়োফাইটা, মসের আরেকটা নাম হচ্ছে ব্রায়োফাইটা। তারপর হচ্ছে আমাদের নগ্নবীজী উদ্ভিদ বা ইংরেজিতে এদেরকে বলা হয় হচ্ছে জিমনোস্পার্ম। নগ্নবীজী উদ্ভিদ বা ইংরেজিতে এদেরকে কি বলা হয়, জিমনোস্পার্ম। নামগুলো যে শুনে রাখো, এগুলার ডিটেলস ভাঙাটা আমরা সামনে পড়বো। আরেকটা হচ্ছে আবৃত বীজি উদ্ভিদ। কি উদ্ভিদ, আবৃত বীজি উদ্ভিদ বা ইংরেজিতে বলি এটাকে এনজিওস্পার্ম। তাহলে খেয়াল করে দেখো, এই যে জায়গাটা পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু, এই জায়গাটা কিন্তু হচ্ছে যে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে পরিবহন টিস্যু কাদের আছে, পরিবহন টিস্যু কাদের নাই। আমাদের এদের মধ্যে কিন্তু কোনো পরিবহন টিস্যু নাই। শৈবালে কোনো পরিবহন টিস্যু নাই, ছত্রাকে কোনো পরিবহন টিস্যু নাই, মসে কোনো পরিবহন টিস্যু নাই। তাহলে শৈবাল, ছত্রাক, মস এদের মধ্যে কিন্তু কোনো পরিবহন টিস্যু নেই। ক্লিয়ার? ওকে, আসো যে জায়গায় তাহলে আমরা হচ্ছে যে ছিলাম, যে আমাদের প্রথম জাইলেমের যে টিস্যুটার কথা বলা আছে, জাইলেমের প্রথম যে টিস্যুটার কথা বলা আছে, জাইলেমের পড়াশোনা শুরু করবা। 1 নম্বরে বলা আছে ট্রাকিডের কথা, ট্রাকিড। দেখো অনেক কথা বই বলা আছে, সব মনে রাখতে গেলে তো পাগল হয়ে যাবা। ট্রাকিডের কোষগুলা হচ্ছে যে লম্বা, ট্রাকিডের কোষগুলো লম্বা এবং হচ্ছে যে আমাদের লিগনিন যুক্ত, লম্বা হয়, লিগনিন যুক্ত হয় এবং হচ্ছে কি বলছে, যে এর লম্বা হয়, প্রাচীর, লিগনিন জমা হয়, অভ্যন্তরীণ গহ্বর বন্ধ। তাহলে হচ্ছে লিগনিন যুক্ত, আমাদের হচ্ছে লিগনিন যুক্ত প্রাচীর এবং অভ্যন্তরীণ গহ্বর বন্ধ, কোনো ভেতরে কোনো গহ্বর থাকে না, অভ্যন্তরীণ গহ্বর বন্ধ। তারপর বলছে যে আমাদের কি, এই পানির চলাচল পাশাপাশি জোড়া কূপের মাধ্যমে হয়। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে পানির চলাচল পাশাপাশি জোড়া কূপের মাধ্যমে হয়। পানির যে চলাচল আছে, পানির চলাচল পাশাপাশি জোড়া কূপের মাধ্যমে হয়। পানির চলাচল পাশাপাশি আমাদের যে জোড়া কূপ আছে, পাশাপাশি জোড়া কূপের মাধ্যমে হয়,
মাধ্যমে হয়, পাশাপাশি জোড়া কূপের মাধ্যমে হয়। পানির চলাচল কি হয়? পানির চলাচলটা পাশাপাশি জোড়া কূপের মাধ্যমে পানির চলাচল হয়। এবং আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এই যে আমরা এখানে পড়ে আসছি যে আমাদের কি, যে ফানবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজ উদ্ভিদ, আবৃতবীজ উদ্ভিদের পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু আছে। বই কিন্তু এই কথাটাই বলছে, ফানবর্গ নগ্নবীজি আবৃতবীজ উদ্ভিদে প্রাথমিক ও গৌণ জাইলেম কলায় ট্রাকিড দেখা যায়। তাহলে হচ্ছে ফানবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজি এবং আবৃতবীজ উদ্ভিদে কি আছে? ট্রাকিড আছে। সহজ কথা, কোষরস পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করাই এর কাজ। তাহলে কোষরস পরিবহন, অঙ্গকে দৃঢ়তা প্রদান করা আর খাদ্য সঞ্চয় করা, তিনটা কাজের কথা এখানে বলা আছে। কয়টা কাজের কথা বলছে? তিনটা। তাহলে এই যে দেখো আমাদের জাইলেমটা থাকে কোথায় কোথায়, এই থাকে কোথায় কোথায় আমরা তো জানি যে আমাদের ফানবর্গ নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদে থাকে। এটা প্রাথমিক জাইলেম বলো, গৌণ জাইলেম বলো, যে জাইলেমই বলো, এটা থাকবে আবৃতবীজি উদ্ভিদে বিদ্যমান থাকে, উদ্ভিদে থাকে। কারণ জাইলেমের একটা অংশ ট্রাকিড, ট্রাকিডটা হচ্ছে যে আমাদের তিনও জায়গায়, যে জায়গায় পরিবহন টিস্যু আছে তিনও জায়গায় রয়েছে। কাজ কি? কাজ হচ্ছে কোষরস পরিবহন, কাজ হচ্ছে কোষরস পরিবহন। কাজ কি? সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ জাইলেমের কোষরস পরিবহন, কোষরস পরিবহন। কোষরস সে হচ্ছে পরিবহন করবে, সে হচ্ছে যে দৃঢ়তা প্রদান করবে। কোষরস পরিবহন, সে হচ্ছে নেক্সট হচ্ছে দৃঢ়তা প্রদান করবে, কোষরস পরিবহন, দৃঢ়তা প্রদান, এবং হচ্ছে আরো ইম্পর্টেন্ট কথা হচ্ছে মাঝে মাঝে সে খাদ্য সঞ্চয়ও করবে, খাদ্য সঞ্চয়ও করবে। তাহলে দেখো আমাদের ট্রাকিড গেল, ট্রাকিডের পর ভেসেল। ভেসেলটা আমাদের হচ্ছে পাইপের মতো, ভেসেল বা এর আরেকটার নাম ট্রাকিয়া। এটা বেসিক্যালি পাইপের মতো হয়, এটার মধ্যেই বড়, এটাই আমাদের গর্তযুক্ত হয়। তো দেখো এই যে আমরা দেখতে পাইলাম ট্রাকিড। ট্রাকিডের পর হচ্ছে যে আমাদের নেক্সট কথা হচ্ছে যে ভেসেল। ট্রাকিডের পর আমাদের নেক্সট কথা ভেসেল। এই ভেসেলটা আবার অনেকের থাকে না, যেমন নগ্নবীজি এবং ফার্নে আমাদের হচ্ছে যে ভেসেল থাকে না। এই ভেসেলটা আবৃতবীজি উদ্ভিদের মধ্যে দেখা যায়। দেখি বইয়ের মধ্যে তোমাদের কি বলছে, যে ভেসেল কোষগুলা খাটো চোঙ্গার মতো হয়, কোষগুলার একটির মাথায় আরেকটি সজ্জিত হয়, প্রান্তীয় প্রাচীরটি গলে গিয়ে একটি দীর্ঘ নলের মতো অঙ্গ সৃষ্টি করে। সো দেখো সহজ কথায় ভেসেলটা আমাদের কি, ভেসেলটা নিয়ে যদি আমি একটা কথা মনে রাখি, ভেসেল নিয়ে একটা কথা মনে রাখলে মনে রাখতে হবে ভেসেল হচ্ছে দেখতে নলের মতো। ভেসেল দেখতে কিসের মতো? নলের মতো। এবং এরা কোষরসের উপরে ওঠার জন্য একটি সরু পথ সৃষ্টি করে। কোষরস যে উপরে ওঠে, এই সরু পথটা হচ্ছে যে আমাদের ভেসেল দেয়। প্রাথমিক অবস্থায় এই কোষগুলা প্রোটোপ্লাজম পূর্ণ থাকলেও পরিণত অবস্থায় এরা মৃত এবং প্রোটোপ্লাজম বিহীন হয়। তাই প্রাথমিক অবস্থায় এরা প্রোটোপ্লাজম পূর্ণ হলেও পরিণত অবস্থায় কিন্তু এরা মৃত এবং প্রোটোপ্লাজম বিহীন। ভেসেলের প্রাচীর ট্রাকিডের মতো বিভিন্ন রূপে পুরু থাকতে পারে, তবে এই বৃক্ষ বা আরোহী উদ্ভিদে আরো অনেক লম্বাও হতে পারে। আচ্ছা, গুপ্তবীজি উদ্ভিদ, গুপ্তবীজি মানে আবৃতবীজি, গুপ্তবীজি উদ্ভিদের সব অঙ্গেদের দেখা যায়। নগ্নবীজি উদ্ভিদের মধ্যে উন্নত উদ্ভিদ যেমন নিটামে প্রাথমিক পর্যায়ে ভেসেল থাকে। পানি ও খনিজ লবণ পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান, পানি ও খনিজ লবণ পরিবহন এবং হচ্ছে যে অঙ্গকে দৃঢ়তা প্রদান, এই প্রধান কাজ। ভেসেল থেকে কিন্তু অনেক কথাবার্তা বলা আছে, বাট আমার মনে হয় ভেসেল থেকে, হ্যাঁ হ্যাঁ গাড়ি ড্রাইভার নিচে আছে, তারপরে গাড়ি করে যেতে বলি। হ্যাঁ, তাহলে দেখো যে আমাদের এই ভেসেল, তাহলে দেখো এই যে ভেসেল যে আছে, এই ভেসেল থেকে তুমি কতটুকু কথা মনে রাখবে, ভেসেল থেকে তোমাকে কতটুকু কথা মনে রাখতে হবে। ভেসেলটা হচ্ছে যে আমাদের, তাইলে প্রথম কথা ভেসেলটা কেমন, ভেসেলটা হচ্ছে নলাকার। এটা হচ্ছে একদম সূচনার কথা তোমাকে মনে রাখতে হবে, ভেসেলটা নলাকার বা ইংরেজিতে যেটাকে বলতে পারি টিউবুলার। টিউবুলার ভেসেলটা নলাকার বা ইংরেজিতে বলতে পারি হচ্ছে এটা কি, টিউবুলার। এই ভেসেলটা হচ্ছে যে আমাদের একটা এই নলাকার বা টিউবুলার। এরপরে কথাটা বলছে যে কোষরস উপরে ওঠার জন্য এর একটা সরু পথ সৃষ্টি করে। কোষরসকে উপরে ওঠা নলাকার বা টিউবুলার, এবং এরা এই কোষরসকে উপরে ওঠানোর জন্য, কোষরসকে উপরে ওঠানোর জন্য, কোষরসকে উপরে উঠানোর জন্য আমাদের হচ্ছে উপরে উঠানোর জন্য নলাকার পথ তৈরি করে, উপরে উঠানোর জন্য নলাকার পথ তৈরি করে, নলাকার পথ তৈরি করে, নলাকার পথ কি করে, তৈরি করে। কোষরসকে উপরে উঠানোর জন্য এরা নলাকার পথ তৈরি করে। তাহলে খেয়াল করো যে নলাকার বা এটাকে কি বলি আমরা, নলাকার বা ইংরেজিতে বলতে পারি এটাকে টিউবুলার। কোষরসকে উপরে উঠানোর জন্য এরা
নলাকার পথ তৈরি করে। এবং হচ্ছে প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম যুক্ত, প্রাথমিক অবস্থায় আমাদের হচ্ছে প্রোটোপ্লাজম যুক্ত, প্রোটোপ্লাজম দ্যাট মিনস সজীব হয়, প্রোটোপ্লাজম যুক্ত বা সজীব, কিন্তু হচ্ছে পরিণত অবস্থায় কেমন হয়ে যাবে, পরিণত অবস্থায় এরা প্রোটোপ্লাজম বিহীন বা মৃত, প্রোটোপ্লাজম বিহীন বা মৃত হয়, প্রোটোপ্লাজম বিহীন বা কি হয়, মৃত হয়। ঠিক আছে, প্রোটোপ্লাজম বিহীন বা মৃত। এখন খেয়াল করে দেখো, আমাদের হচ্ছে এতটুকু কথার পর সোজা একদম আলতু ফালতু কথাবার্তা বলা। এখানে লাগবে যে গুপ্তবীজি আমাদের হচ্ছে যে কোথায় কোথায় থাকে। আমাদের এই পরিবহন টিস্যু আছে এরকম জায়গার মধ্যে এরা থাকে না, এটা খুবই ইম্পর্টেন্ট, যে ফার্নে থাকে না, ফার্ন ও নগ্নবীজির মধ্যে ব্যতিক্রম হলো হচ্ছে নিটাম, নগ্নবীজির মধ্যে ব্যতিক্রম হচ্ছে নিটামে হচ্ছে যে থাকে, কিন্তু বাকি কোনো নগ্নবীজিতে থাকে না। আমাদের হচ্ছে ফার্ন ও নগ্নবীজিতে থাকে না, থাকে কাদের মধ্যে, থাকে হচ্ছে আবৃত বীজি বা যেটাকে বলি হচ্ছে গুপ্ত বীজি, আবৃত বীজি বা যেটাকে আমরা বলতেছি হচ্ছে গুপ্ত বীজি, আবৃত বীজি বা এটাকে কি বলতেছি আমরা, গুপ্ত বীজিতে বিদ্যমান থাকে, গুপ্ত বীজিতে বিদ্যমান থাকে। তো এই হচ্ছে যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এই জায়গার কথা, বিদ্যমান থাকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। যে আমরা দেখি যে ভেসেল, তাহলে ভেসেল যে কথাটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে ভেসেল নলাকার বা টিউবুলার কোষরসকে উপরে ওঠানোর জন্য নলাকার পথ তৈরি করে। প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম যুক্ত বা সজীব, পরিণত অবস্থায় প্রোটোপ্লাজম বিহীন বা মৃত। ফার্ন ও নগ্নবীজি উদ্ভিদেরা থাকে না, নগ্নবীজির মধ্যে ব্যতিক্রম নিটাম যে জায়গায় থাকে, আবৃতবীজি বা গুপ্তবীজি উদ্ভিদেরা বিদ্যমান থাকে। এদের একটাই কাজ, সেটা হচ্ছে পানি ও খনিজ লবণ পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান। সকল জটিল টিস্যুর মধ্যে কাজের মধ্যে দৃঢ়তা প্রদান কথাটা দিয়ে দিছে। তাহলে কাজের মধ্যে হচ্ছে পানি ও খনিজ লবণ পরিবহন। এক নাম্বার কাজ হচ্ছে পানি ও খনিজ লবণ পরিবহন, পানি ও খনিজ লবণ পরিবহন, পানি ও খনিজ লবণ পরিবহন। দুই নাম্বার হচ্ছে অঙ্গকে দৃঢ়তা প্রদান, দুই নাম্বার কি, অঙ্গকে দৃঢ়তা প্রদান, অঙ্গকে কি প্রদান করবে, অঙ্গকে দৃঢ়তা প্রদান করবে, অঙ্গকে দৃঢ়তা প্রদান করবে, অঙ্গকে দৃঢ়তা প্রদান করবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ভেসেল নিয়ে কথাবার্তা। তাহলে আমাদের ট্রাকিট গেল, ভেসেল গেল, যতটুকু বলতেছি এতটুকু মনে রাখবা, পরীক্ষা আসলে এতটুকুই লিখবে, এর বেশি তোমার লেখার কোনো প্রয়োজনীয়তা নাই। এখানে দেখো ভেসেলের ছবি দেওয়া আছে, ভেসেলের ছবি, লম্বা ট্রাকিটের ছবি, এখানে একটা ভেসেলের ছবি, জাইলেম ফাইবারের ছবি। এই ছবিগুলা খেয়াল করো, পরীক্ষা এগুলা কিন্তু এমসিকিউ আকারে দিতে পারে বা জাইলেমে বলে তোমাকে লিখতে বলতে পারে। ট্রাকিট ভেসেলের ছবি, ভেসেলের মধ্যে দেখো যে বড় দুইটা গর্ত দেখাইতে, সেটা ভেসেলের ছবির মধ্যে একটা পার্থক্য। জাইলেম ফাইবারের ছবিও তো একই টাইপেরই। এখানে আমাদের প্রাচীরটাকে পুরো প্রাচীর দেখাইছে, এখানে পুরো প্রাচীর দেখাইছে, এখানে প্রাচীরটাকে দেখাইছে হচ্ছে যে পাতলা, এখানেও প্রাচীরটা দেখাইছে পাতলা, এখানে বড় গর্ত যুক্ত আমাদের বিষয় রয়েছে। এখন খেয়াল করো যে জাইলেম প্যারেনকাইমা, এই যে জাইলেম প্যারেনকাইমা যে আমাদের রয়েছে, জাইলেম প্যারেনকাইমা আমাদের রয়েছে, জাইলেমে অবস্থিত প্যারেনকাইমাকে আমরা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা বা জাইলেম শব্দটার অর্থ যেহেতু উড, এটাকে উড প্যারেনকাইমা বলা হয়। এদের প্রাচীরটা পুরু বা পাতলা হতে পারে। প্রাইমারি জাইলেমে অবস্থিত প্যারেনকাইমার কোষ প্রাচীর পাতলা, আর হচ্ছে সেকেন্ডারি জাইলেমের সেকেন্ডারি যে জাইলেম এর কোষ প্রাচীর পুরু হয়। খাদ্য সঞ্চয় ও পানি পরিবহন করাই হচ্ছে যে এদের কাজ। তাহলে জাইলেম প্যারেনকাইমা বা এটাকে বলি উড প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা বা এটাকে কি বলি, উড প্যারেনকাইমা। তাহলে আমাদের নেক্সট কথা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা বা উড প্যারেনকাইমা। তিন নম্বর কথা কি, তিন নম্বর কথা হচ্ছে আমাদের জাইলেম প্যারেনকাইমা, জাইলেম বা উড উড প্যারেনকাইমা, জাইলেম বা 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 উড প্যারেনকাইমা। এই যে জাইলেম বা উড প্যারেনকাইমা আছে, এটা আমাদের হচ্ছে যে জাইলেম বা উড প্যারেনকাইমা। তো আমাদের জাইলেম বা উড প্যারেনকাইমা, তো এটা হচ্ছে যে প্রাচীরটা পুরু হতে পারে, আবার প্রাচীরটা পাতলা হতে পারে। এই যে জাইলেম বা উড প্যারেনকাইমা, এর প্রাচীরটা হচ্ছে যে আমাদের কেমন হতে পারে, এর প্রাচীর হচ্ছে যে পুরু হতে পারে, এর প্রাচীরটা আবার হচ্ছে তোমার পাতলাও হতে পারে।
পুরু হতে পারে আবার পাতলাও হতে পারে। এর প্রাচীরটা পুরু কখন হবে, এর প্রাচীরটা পাতলা কখন হবে? এই প্রাচীরটা পুরু হবে যখন এটা প্রাইমারি জাইলেমে থাকবে, যখন এটা প্রাইমারি জাইলেমে থাকবে, প্রাইমারি জাইলেমে যখন হবে, এটা যখন প্রাইমারি জাইলেম হিসেবে কাজ করবে তখন এর প্রাচীরটা হবে হচ্ছে পুরু না, তখন এর প্রাচীরটা হবে পাতলা। প্রাইমারি জাইলেমে অবস্থিত প্যারেনকাইমার প্রাচীর পাতলা, প্রাইমারি জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা। প্রাইমারি জাইলেমে, তাহলে এটা পাতলা আর পুরোটাকে ঘুরাই দিই, প্রাইমারি জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা, প্রাইমারি জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা, প্রাইমারি জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা, প্রাইমারি জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা, এইটাকে বলি হচ্ছে যে পাতলা। আর এখানে হচ্ছে যে পুরু, পুরুর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, পুরুর মধ্যে দেখতে পাচ্ছি আমাদের সেকেন্ডারি জাইলেমে অবস্থিত প্যারেনকাইমার প্রাচীরটা পুরু হয়। সেকেন্ডারি জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা যেটা হবে, প্রাইমারি জাইলেম আর সেকেন্ডারি জাইলেম কিন্তু পরে আসছে। প্রাইমারি জাইলেম কি ছিল, কি থেকে তৈরি ছিল? প্রাইমারি জাইলেম প্রোক্যাম্বিয়াম থেকে। সেকেন্ডারি জাইলেম কি থেকে তৈরি হয়েছিল? সেকেন্ডারি বৃদ্ধি বা গৌণ বৃদ্ধির ফলে সেকেন্ডারি জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা, সেকেন্ডারি জাইলেমে অবস্থিত আমাদের হচ্ছে প্যারেনকাইমা, প্যারেনকাইমা। ঠিক আছে, ভেরি গুড। এখন দেখো তাহলে হচ্ছে যে এর কাজ, আমাদের দুইটা কাজ। কাজ হচ্ছে কোষরস পরিবহন, কাজ হচ্ছে কোষরস পরিবহন, কোষরস বা খাদ্যরস, খাদ্য সঞ্চয় ও পানি পরিবহন বলছে। আচ্ছা, পানি পরিবহন, দেখো জাইলেমের মূল কাজ কিন্তু পানি পরিবহন করাই, জাইলেমের মূল কাজ কিন্তু পানি পরিবহন করা, পানি পরিবহন, এবং হচ্ছে যে আরেকটা টার্ম বলছে খাদ্য সঞ্চয়, খাদ্য সঞ্চয়। নেক্সট পয়েন্ট হচ্ছে কি আমাদের, নেক্সট পয়েন্ট হচ্ছে জাইলেম ফাইবার, জাইলেম ফাইবার বা এটাকে বলা যায় হচ্ছে উড ফাইবার, জাইলেম ফাইবার বা এটাকে কি বলা যায়, উড ফাইবার বলা হয়, জাইলেম ফাইবার বা এটাকে কি বলা হয়, উড ফাইবার বলা হয়। জাইলেম ফাইবার, জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষ, তাহলে জাইলেমে যে স্ক্লেরেনকাইমা কোষ থাকে সেটাই হচ্ছে কিন্তু আমাদের এই জাইলেম ফাইবার, জাইলেম ফাইবার। এদেরকে উড ফাইবারও বলা হয়। এই কোষগুলা লম্বা হয়, দুই প্রান্ত সরু হয়। পরিণত কোষে আমাদের হচ্ছে যে প্রোটোপ্লাজম থাকে না বলে এরা মৃত হয়। উদ্ভিদে এরা যান্ত্রিক শক্তি যোগায়, উদ্ভিদেরা কি হয়, যান্ত্রিক শক্তি যোগায়, এরা যান্ত্রিক শক্তি যোগায়, কারণ স্ক্লেরেনকাইমা মানেই দৃঢ়তা প্রদানের ভূমিকা আছে। দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমের অবস্থান করে, দ্বিবীজপত্রী উদ্ভিদের জাইলেমের অবস্থান করে। এদের কাজ হচ্ছে যে পানি ও খনিজ পদার্থ পরিবহন, খাদ্য সঞ্চয়, উদ্ভিদকে যান্ত্রিক শক্তি বা দৃঢ়তা প্রদান করা, জাইলেম টিস্যু আমাদের হচ্ছে কাজ। তাই জাইলেম ফাইবার এটা বেসিক্যালি স্ক্লেরেনকাইমা টিস্যু হয় এবং হচ্ছে যে এরা যান্ত্রিক দৃঢ়তা দেয়। তাহলে খেয়াল করে দেখো যে এরা আমাদের মূলত স্ক্লেরেনকাইমা, জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা টিস্যু, জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা টিস্যু, জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা টিস্যু, জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা, জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এরা প্রোটোপ্লাজম বিহীন বা মৃত হয়, প্রোটোপ্লাজম বিহীন, প্রোটোপ্লাজম বিহীন বা মৃত, প্রোটোপ্লাজম বিহীন বা মৃত হয় এরা। এরপর এদের মধ্যে আর কি কথা আছে, এদের প্রোটোপ্লাজম বিহীন বা মৃত, দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমের অবস্থান করে, দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমের অবস্থান করে, দ্বিবীজপত্রী উদ্ভিদের, দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমেরা আছে, দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমেরা আছে, দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমে এরা থাকে, দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমে এরা থাকে, দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমে হচ্ছে যে এরা থাকে। এবং আমাদের আরো গুরুত্বপূর্ণ একটা কথা কি, এখানে জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা প্রোটোপ্লাজম বিহীন বা মৃত দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমে এরা অবস্থান করে। এদের মূল কাজটাই হবে হচ্ছে যান্ত্রিক দৃঢ়তা প্রদান, যান্ত্রিক দৃঢ়তা প্রদান, যান্ত্রিক দৃঢ়তা প্রদান, যান্ত্রিক দৃঢ়তা প্রদান, যেহেতু স্ক্লেরেনকাইমা আছে। তো কাজ হিসাবে যদি স্পেসিফিক ভাবে বলি, কাজ হিসাবে যদি স্পেসিফিক ভাবে বলি, এক নম্বর হচ্ছে পানি ও খনিজ লবণ, পানি ও খনিজ লবণ পরিবহন করবে, পানি ও খনিজ লবণ পরিবহন, পানি ও খনিজ লবণ পরিবহন, পানি এবং খনিজ লবণ পরিবহন। তারপর হচ্ছে যে তোমার খাদ্য সঞ্চয় ও দৃঢ়তা প্রদান। আচ্ছা, তাহলে আমরা দেখো আমাদের হচ্ছে খাদ্য সঞ্চয়, দৃঢ়তা প্রদান। আমাদের জাইলেমের অংশগুলা কিন্তু চলে গেছে এবং পরীক্ষায় আলাদাভাবে এগুলা কিন্তু আসে।
শুধু জাইলেমের কথাও কিন্তু পরীক্ষায় আলাদাভাবে দিতে পারে, যে জাইলেম ব্যাখ্যা করো, ফ্লোয়েম ব্যাখ্যা করো। সো জাইলেম ব্যাখ্যা করো, ফ্লোয়েম ব্যাখ্যা করো যদি বলে, আমাদের কিন্তু এই কথাগুলা লিখতে হবে, ছবিগুলা আঁকতে হবে। সো জাইলেম ফ্লোয়েম ব্যাখ্যা করার প্রশ্ন কিন্তু পরীক্ষার মধ্যে ইনভেরিয়েবলি আমার মনে হয় তোমাদের আসে, খুব বেশি পরীক্ষার মধ্যে আসে। তো আমাদের জাইলেম এর মধ্যে দেখা গেছে যে জাইলেমের অংশ কি কি। এই জাইলেমের অংশ বলতে গেলে হচ্ছে যে আমাদের হচ্ছে যে এরকম মোটা করে আমরা যদি দিই, মোটা করে হচ্ছে যে কি পাওয়া যায়, মোটা করে কোষ প্রাচীরটাকে মোটা করে দিব, কোষ প্রাচীরটাকে মোটা করে দিব, ভেতরে হচ্ছে যে এরকম গোল 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 অংশ দিয়ে দিব। এটা হচ্ছে যে আমাদের ট্রাকিট, ট্রাকিট। এটা কি আমাদের, এটা হচ্ছে ট্রাকিট, এটা হচ্ছে ট্রাকিট, ট্রাকিট, ঠিক আছে। তারপরে অংশের মধ্যে হচ্ছে যে আমরা এরকম একটা অংশ পাবো, তার নাম দিব হচ্ছে যে ভেসেল। ভেসেলের মধ্যে এরকম বড় গর্ত যুক্ত থাকবে, এটা হচ্ছে ভেসেল। আর এটা ফাইবার। কি দিছে ছবির মধ্যে, এটা ফাইবার দিছে না, জাইলেম ফাইবার, জাইলেম ফাইবার, জাইলেম ফাইবার। আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি আমাকে বলো যে জাইলেমে একমাত্র জীবিত কোষ কোনটা? জাইলেমে একমাত্র জীবিত কোষ কোনটা? জাইলেম যে আছে, জাইলেমে একমাত্র জীবিত কোষ কোনটা? 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 জাইলেমে একমাত্র জীবিত কোষ কোনটা বলো? জাইলেমে বেশিরভাগই মৃত কোষ, একমাত্র জীবিত কোষ কোনটা? এতক্ষণ যে পড়াইলাম এই পড়া থেকেই তুমি আমাকে উত্তর দাও, জাইলেমে একমাত্র জীবিত কোষ কোনটা? পাশাপাশি জোড়া কূপ। পাশাপাশি জোড়া কূপ বলতে বোঝায়, ধরো এই যে আমাদের হচ্ছে যে ট্রাকিড আছে, এই যে ট্রাকিড আছে, এই পাশে আরেকটা ধরো ট্রাকিড আছে, ঠিক আছে, দুইটা ট্রাকিড। দুই ট্রাকিডের মধ্যেই পাশাপাশি একটা স্পেসিফিক গর্ত থাকে, দুই ট্রাকিডের মধ্যেই হচ্ছে যে পাশাপাশি একটা ছোট্ট গর্ত থাকে, ছোট্ট গর্ত থাকে। এটাকে কি বলি আমরা? পাশাপাশি জোড়া কূপ। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে পাশাপাশি জোড়া কূপ। এটাকে কি বলি আমরা? পাশাপাশি জোড়া কূপ। এটাকে বলি পাশাপাশি জোড়া কূপ। ভেরি গুড দোহা। জাইলেমে একমাত্র জীবিত কোষ হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। জাইলেমে একমাত্র জীবিত কোষ হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, প্যারেনকাইমা। জাইলেমে একমাত্র জীবিত কোষ হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। ওকে, আচ্ছা, তাহলে এবার একটা দেখ হচ্ছে যে আমাদের, আমরা জাইলেমের পর চলে যাই ফ্লোয়েমে। আমরা জাইলেমের পর চলে যাই কোথায়? ফ্লোয়েম, দো এম। জাইলেমের পর চলে যাই কোথায়? ফ্লোয়েমে চলে যাই। এই যে আমাদের ফ্লোয়েম আছে, ফ্লোয়েমটাও আমাদের খুব কাছের কিউট একজন জিনিস, ফ্লোয়েম। এই যে ফ্লোয়েম আমাদের রয়েছে, ফ্লোয়েমটার মধ্যে দেখো উদ্ভিদের কাণ্ডের জাইলেমের সাথে একত্রে পরিবহন টিস্যু গুচ্ছ গঠন করে। জাইলেম এবং ফ্লোয়েম মিলে পরিবহন টিস্যু গুচ্ছ তৈরি করে। জাইলেম মূলত পানি এবং খনিজ লবণকে মাটি থেকে পাতায় পৌঁছায়। জাইলেম কি করে? খাদ্যের কাঁচামাল সরবরাহ করে। ফ্লোয়েমটা হচ্ছে পাতায় প্রস্তুত খাবারকে উদ্ভিদের বিভিন্ন অংশে নিয়ে যায়। তাই সহজ হিসাব খেয়াল করে দেখো, সহজ হিসাব হচ্ছে জাইলেম আমাদের হচ্ছে পানি এবং খনিজ লবণকে মাটি থেকে, মূল থেকে পাতায় পৌঁছাবে, আর পাতায় তৈরি খাবারকে সারা দেহে পৌঁছায় দিবে কে? ফ্লোয়েম পৌঁছায় দিবে। এখন এখানে দেখো এই যে ছবিটা আছে, এটা একটা আমাদের ফ্লোয়েম টিস্যুর একটা লম্বচ্ছেদ দেওয়া আছে। এই ছবিটা পরীক্ষার মধ্যে তোমরা আঁকবা। ফ্লোয়েমের লম্বচ্ছেদ দেখো, এখানে হচ্ছে যে ফ্লোয়েমের হ্যাঁ দেখো, ফ্লোয়েমের লম্বচ্ছেদের এই ছবিটা তোমাদের পরীক্ষায় আঁকতে হবে। এই যে এখানে দেখো, এটা হচ্ছে যে আমাদের সঙ্গী কোষ, এখানে আমাদের সিভনল, এখানে ফ্লোয়েম প্যারেনকাইমা দেখাইছে, সিভ প্লেট দেখাইছে। তো হচ্ছে যে এই ছবিটা পরীক্ষার মধ্যে আঁকবা, এই ছবিটা পরীক্ষার মধ্যে ফ্লোয়েম চাইলে ফ্লোয়েমের এই ছবিটা আঁকতে হবে, পরীক্ষা এমসিকিউ দিলেও এখান থেকে দিবে। এখানে দেখো সিগন্যাল যে জায়গাটা দেখাচ্ছে, এই জায়গায় কিন্তু কোনো নিউক্লিয়াস নাই। আবার সঙ্গী কোষের মধ্যে এরকম বড় একটা নিউক্লিয়াস দেখাইছে। এপাশে ফ্লোয়েম প্যারেনকাইমা দেখাচ্ছে, ফ্লোয়েম ফাইবার দেখাইতে পারে নাই। শিবকোষ যে আমাদের কথাটা আছে, শিবকোষটা একটা কিন্তু বিশেষ ধরনের কোষ। শিবকোষটা কিন্তু একটা বিশেষ ধরনের কোষ। এরা হচ্ছে যে দীর্ঘ পাতলা কোষ প্রাচীর যুক্ত এবং জীবিত হয়, এরা জীবিত হয়। দেখো জাইলেমের মধ্যে বেশিরভাগ টিস্যুই মৃত, ফ্লোয়েমের মধ্যে বেশিরভাগ টিস্যুই জীবিত। ফ্লোয়েমের মধ্যে একমাত্র মৃত টিস্যু হচ্ছে ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েমের মধ্যে একমাত্র মৃত টিস্যুকে, ফ্লোয়েমের একমাত্র মৃত টিস্যু হচ্ছে ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েমের একমাত্র মৃত টিস্যু হচ্ছে ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম ফাইবার হচ্ছে যে ফ্লোয়েমের মধ্যে একমাত্র মৃত টিস্যু।
এখন দেখো যে আমাদের হচ্ছে যে দীর্ঘ পাতলা কোষ প্রাচীর যুক্ত জীবিত এই কোষগুলা লম্বালম্বি ভাবে একটার উপর আরেকটা সজ্জিত হয়ে সিগন্যাল তৈরি করে। এরা একটার উপর আরেকটা মিলে সিগন্যাল তৈরি করতেছে, দীর্ঘ পাতলা কোষ প্রাচীর যুক্ত জীবিত সিগন্যাল তৈরি করে। এই কোষগুলা চালনির মতো ছিদ্রযুক্ত সিপ প্লেট দিয়ে পরস্পর থেকে আলাদা। আচ্ছা, এই কোষগুলা আমাদের কি দিয়ে আলাদা? সিপ প্লেট দিয়ে হচ্ছে যে একে অপরের সাথে এইগুলা আলাদা থাকে। সিপ কোষে প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে বলে এই থেকে কেন্দ্রীয় ফাঁপা জায়গার সৃষ্টি হয়। আমাদের সিপ কোষের ভেতরে একটা কেন্দ্রীয় ফাঁপা জায়গা থাকে যেটা খাদ্য পরিবহনের নল হিসেবে সাহায্য করে। আচ্ছা, এদের প্রাচীর লিগনিন যুক্ত পরিণত সিপ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না। দেখো, তোমাদের এর আগেই বলে আসছিলাম এখানে টার্মটা অ্যাড হবে কি? পরিণত টার্মটা অ্যাড হবে। কারণ পরিণত অবস্থায়, অপরিণত অবস্থায় সিপ কোষে কিন্তু নিউক্লিয়াস থাকে, পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না। সকল ধরনের গুপ্তবীজী উদ্ভিদের ফ্লোয়েমে সঙ্গী কোষ এবং সিগনল আছে। গুপ্তবীজী মানে যত আবৃতবীজী উদ্ভিদ আছে, আবৃতবীজীতে সিগনলও থাকে, সঙ্গী কোষও থাকে। কিন্তু আমাদের হচ্ছে এই সঙ্গী কোষটা কিন্তু আমাদের এই আবৃতবীজী ছাড়া নগ্নবীজী ফানবর্গী উদ্ভিদ সেসব জায়গায় হচ্ছে যে আমাদের এই সিপ কোষটা থাকে না। পাতায় প্রস্তুতকৃত খাবারকে সব জায়গায় পাঠায় দেওয়াই হচ্ছে যে আমাদের পাতায় যে খাবারটা তৈরি হবে, পাতায় যে খাবারটা তৈরি হবে সেটাকে সব জায়গায় পাঠায় দেওয়া এই সিপ কোষের কাজ। সিপ কোষ থেকে আমাকে মনে রাখতে হবে এটা একটা বিশেষ ধরনের কোষ, দীর্ঘ পাতলা কোষ প্রাচীর যুক্ত, এর লম্বালম্বী কোষ, এরা মিলে সিগনল তৈরি করছে। সিপ কোষগুলো আলাদা আলাদা মানে দ্যাট মিন্স সিপ কোষ থাকে। সিপ কোষগুলো একত্রে হয়ে কি তৈরি করে? সিপ কোষগুলো একত্রে তৈরি হয়ে সিপ নল তৈরি করে। সেই সিপ নলের ভিতর কোষগুলোর মধ্যে পার্থক্য হিসেবে থাকে হচ্ছে সিপ প্লেট থাকে। এবং এই যে আমাদের সিপ নল, সিপ কোষগুলা মিলে মিলে যে নল তৈরি করে, এখানে একটা ফাঁপা জায়গা তৈরি হয় যা খাদ্য পরিবহনের জন্য নল হিসাবে কাজ করে। পরিণত সিপ কোষে কি থাকে না? কোনো নিউক্লিয়াস থাকে না। সকল ধরনের গুপ্তবীজী উদ্ভিদ, দ্যাট মিন্স আবৃতবীজী উদ্ভিদ, গুপ্ত করে রাখে, লুকায় রাখে যারা বীজটাকে, তাদের মধ্যে আমাদের সঙ্গী কোষ সিগনল দুইটাই আছে। তাই দেখো আমাদের হচ্ছে যে ফ্লোয়েম থেকে আমাদের হচ্ছে সহজ কথায় আমরা হচ্ছে এই সিপ কোষের ভিতর চলে যাই। সিপ কোষ, সিপ কোষ, সিপ কোষটা হচ্ছে যে আমাদের একটা, এটাকে বলছে বিশেষ ধরনের কোষ। এটা আমাদের কি? বিশেষ ধরনের কোষ, বিশেষ ধরনের কোষ, বিশেষ ধরনের আমাদের হচ্ছে যে কোষকে বলছি কি? সিপ কোষ বলছে। বলছে হচ্ছে যে এরা দীর্ঘ পাতলা কোষ প্রাচীর যুক্ত ও জীবিত কোষ। দীর্ঘ দীর্ঘ পাতলা কোষ প্রাচীর যুক্ত, পাতলা কোষ প্রাচীর যুক্ত এবং জীবিত, দীর্ঘ পাতলা কোষ প্রাচীর যুক্ত এবং হচ্ছে বিস্তৃত আছে, বিস্তৃত একটা বিস্তৃত যুক্ত জীবিত, জীবিত জীবিত কোষ, জীবিত কোষ, জীবিত কোষ, জীবিত কোষ। এই যে আমাদের এরা হচ্ছে যে আমাদের মিলে মিলে কি তৈরি করবে? দীর্ঘ পাতলা কোষ প্রাচীর যুক্ত জীবিত কোষ। এরা হচ্ছে যে আমাদের এই একে অপরের উপর পড়ে, এরা একে অপরের সাথে মিলে, অপরের সাথে মিলে, একে অপরের সাথে মিলে, এরা একে অপরের সাথে মিলে আমাদের হচ্ছে কি তৈরি করে? সিপ নল তৈরি করে, সিপ নল তৈরি করে, সিপ নল তৈরি করে, সিপ নল তৈরি করে। এই সিপ নলটা হচ্ছে তৈরি করে এবং এই সিপ নল থেকে দুইটা কথা, একটা হচ্ছে এরা নলের মতো ক্রিয়া করে, এরা নলের মতো ক্রিয়া করে, নলের মতো ক্রিয়া করে, ক্রিয়া করে, ক্রিয়া করে খাদ্যরস পরিবহনে সাহায্য করে, খাদ্যরস পরিবহন করে, খাদ্যরস যে আছে সেই খাদ্যরস গুলা পরিবহন করে। এবং হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই যে আমাদের সিপ নল আছে, সিপ নল গুলা হচ্ছে সিপ প্লেট দিয়ে কোষগুলা, এই সিপ নলের ভেতর কোষগুলা কি দিয়ে আলাদা থাকে? সিপ প্লেট দিয়ে আলাদা থাকে, সিপ প্লেট দিয়ে আলাদা থাকে, সিপ প্লেট দিয়ে আলাদা থাকে, সিপ প্লেট দিয়ে এরা কি হয়? এক অপরের থেকে আলাদা হয়। তো এই ধরো একটা হচ্ছে আমাদের সিপ কোষ, এটা একটা সিপ কোষ, এটা একটা সিপ কোষ। এরা প্রত্যেকে হচ্ছে আমাদের কি? এরা প্রত্যেকে হচ্ছে সিপ কোষ। এই সিপ কোষগুলা আমাদের হচ্ছে একত্রিত হয়ে আমাদের এই সিপ নলের মতো জায়গা তৈরি করছে। এদের মাঝখানে এই প্লেটটাকে কি বলি আমরা? এই মাঝখানে এই প্লেটটাকে বলি হচ্ছে আমরা সিপ প্লেট। মাঝখানে প্লেটটাকে কি বলি? মাঝখানে প্লেটটাকে বলি হচ্ছে আমরা সিপ প্লেট। এই যে মাঝখানে যে প্লেট আছে, প্লেটটাকে কি বলি আমরা? সিপ প্লেট। এটাকে কি বলি আমরা? সিপ প্লেট বলি। এটাকে কি বলি? সিপ প্লেট বলি। আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে, এই ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে, তাহলে পুরো জিনিসটা মিলে কি তৈরি হলো? সিগনল। এই সিগনল হচ্ছে পরিণত অবস্থায় নিউক্লিয়াস বিহীন, পরিণত অবস্থায় নিউক্লিয়াস বিহীন, পরিণত অবস্থায়
নিউক্লিয়াস বিহীন। পরিণত অবস্থায় হচ্ছে নিউক্লিয়াস বিহীন, নিউক্লিয়াস বিহীন, পরিণত অবস্থায় নিউক্লিয়াস বিহীন, পরিণত অবস্থায় নিউক্লিয়াস বিহীন। এটা সব জায়গায় আছে, সব জায়গায় আছে, এখানে আলাদাভাবে গুপ্তবীজিতে আছে এটা বলার দরকার নেই, এটা সব জায়গায় আছে। এরা হচ্ছে পাতায় তৈরি খাবারকে, পাতায় তৈরি খাবারকে, পাতায় তৈরি খাদ্যকে সারা দেহে পরিবহন, পাতায় তৈরি খাদ্যকে সারা দেহে পরিবহন করেই এর কাজ। পাতায় তৈরি খাবারকে সারা দেহে পরিবহন, পাতায় তৈরি খাবারকে সারা দেহে পরিবহন হচ্ছে এর কাজ। ঠিক আছে, তো লিখে ফেলো শিব কোষের কাজ। আবৃতবীজী উদ্ভিদ মানে হচ্ছে যে উদ্ভিদের বীজটা আবৃত অবস্থায় থাকে। গুপ্তবীজী উদ্ভিদ মানে যার বীজটা গুপ্ত অবস্থায় থাকে। আবৃত আর গুপ্ত একই কথা, আবৃত বীজের আরেক নাম গুপ্তবীজী। তাহলে হচ্ছে আমাদের শিব কোষ গেল, তারপর আসে কি সঙ্গী কোষ। সঙ্গী কোষ, সঙ্গী কোষের মধ্যে আমাদের সঙ্গী কোষ, সঙ্গী কোষের ক্ষেত্রে আমরা জানি সঙ্গী কোষটার মধ্যে আমাদের একটা বড় নিউক্লিয়াস আছে। এটা আমি সঙ্গী কোষ থেকে ছোটবেলা থেকে জানি। সঙ্গী কোষে কি আছে? বড় নিউক্লিয়াস যুক্ত, বড় নিউক্লিয়াস যুক্ত, বড় নিউক্লিয়াস যুক্ত। এবং এইটা হচ্ছে আমাদের দুইটা জায়গায় থাকে না। পরিবহন টিস্যুগুচ্ছর মধ্যেও এরা নগ্নবীজী ও ফানবর্গীয় উদ্ভিদে থাকে না। নগ্নবীজী এবং ফানবর্গীয় উদ্ভিদে থাকে না, নগ্নবীজী এবং ফানবর্গীয় উদ্ভিদে থাকে না। কাদের থাকে? আবৃত বীজিতে থাকে, আবৃত বীজিতে থাকে, আবৃত বীজিতে থাকে, আবৃত বীজিতে থাকে। তাহলে নগ্নবীজী এবং ফানবর্গীয় উদ্ভিদে থাকে না, থাকেটা কই? আবৃত বীজি উদ্ভিদে থাকে। তাহলে দেখো যে আমাদের সঙ্গী কোষ বা কম্পেনিয়ন সেল যে আছে, এটা শিব কোষের সাথে আমাদের হচ্ছে যে একটা প্যারেনকাইমা জাতীয় কোষ অবস্থান করে। এদের কেন্দ্রে নিউক্লিয়াস বেশ বড় থাকে, ধারণা করা হয় নিউক্লিয়াস শিব কোষের কার্যাবলী কিছু পরিমাণ হলেও নিয়ন্ত্রণ করে। এই কোষ প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ, পাতলা প্রাচীর যুক্ত। ফার্ন এবং ব্যক্তবীজী, ব্যক্তবীজী মানে কিন্তু নগ্নবীজী, ব্যক্তবীজীর আরেকটা নাম নগ্নবীজী উদ্ভিদ। তো হচ্ছে যে এই নিউক্লিয়াস শিবকোষের কার্যাবলী কিছুটা নিয়ন্ত্রণ করে। এই লাইনটা মনে রাখতে পারো। এই যে আমাদের বড় নিউক্লিয়াস যুক্ত, এই বড় নিউক্লিয়াস যুক্ত এরা শিবকোষের কিছু কার্যাবলী, এরা শিবকোষে যেহেতু কোনো নিউক্লিয়াস নাই, তাই এরা হচ্ছে শিবকোষের কিছু কার্যাবলী নিয়ন্ত্রণ করে। শিবকোষের কিছু কার্যাবলী নিয়ন্ত্রণ করে, কিছু কার্যাবলী নিয়ন্ত্রণ করে, কিছু কার্যাবলী নিয়ন্ত্রণ করে, কিছু কার্যাবলী নিয়ন্ত্রণ করে। আমাদের বইয়ের মধ্যে হচ্ছে যে দুইটা টার্ম বারবার হচ্ছে যে বলে যে আবৃত বীজের আরেকটা নাম বলে হচ্ছে আবৃত বীজি, আবৃত বীজি, আবৃত বীজের আরেকটা নাম হচ্ছে গুপ্ত বীজি, আবৃত বীজের আরেকটা নাম কি? গুপ্ত বীজি। আর নগ্ন বীজের আরেকটা নাম কি? নগ্ন বীজের আরেকটা নাম হচ্ছে ব্যক্ত বীজি, যে তার বীজটাকে তুমি চারপাশে ব্যক্ত করে দিছো, প্রকাশ করে দিছো। তারপর 3 নম্বরে আমাদের আসে কি? 3 নম্বরে আসে হচ্ছে যে থার্ড, থার্ড হচ্ছে আমাদের ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা। এটাও কিন্তু জীবিত। একমাত্র মৃত কোষ হচ্ছে ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। ফ্লোয়েম প্যারেনকাইমার মধ্যে আমাদের আসলে কি কথা আছে? ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমার মধ্যে বলছে ফ্লোয়েমে উপস্থিত প্যারেনকাইমা গুলোই ফ্লোয়েম প্যারেনকাইমা। এই রাশ সাধারণত প্যারেনকাইমার মতো পাতলা কোষপ্রাচীর যুক্ত, প্রোটোপ্লাজম যুক্ত, খাদ্য সঞ্চয় করা এবং হচ্ছে যে আমাদের খাদ্য পরিবহনে এরা সহায়তা করে। ফার্ন জাতীয় উদ্ভিদ, নগ্নবীজ উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ বা আবৃতবীজ উদ্ভিদ সব জায়গায় হচ্ছে আমাদের ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে। এখানে আমরা বলে দিছি যে দ্বিবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম টিস্যুতে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে, একবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েমে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। এটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে কাদের ফ্লোয়েম প্যারেনকাইমা নাই? যে একবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েম প্যারেনকাইমা নাই। ফ্লোয়েমে উপস্থিত প্যারেনকাইমা এরা পাতলা কোষপ্রাচীর যুক্ত এবং প্রোটোপ্লাজম যুক্ত। তাহলে এই ফ্লোয়েম প্যারেনকাইমাটা হচ্ছে ফ্লোয়েমে অবস্থিত প্যারেনকাইমা, ফ্লোয়েমে অবস্থিত প্যারেনকাইমা, ফ্লোয়েমে অবস্থিত প্যারেনকাইমা, অবস্থিত প্যারেনকাইমা, ফ্লোয়েমে অবস্থিত প্যারেনকাইমা, প্যারেনকাইমা।
এবং হচ্ছে পাতলা কোষ প্রাচীর যুক্ত, পাতলা কোষ প্রাচীর, পাতলা কোষ প্রাচীর, পাতলা কোষ প্রাচীর যুক্ত, পাতলা কোষ প্রাচীর যুক্ত এবং হচ্ছে যে আমাদের প্রোটোপ্লাজম বিহীন, প্রোটোপ্লাজম বিহীন, প্রোটোপ্লাজম বিহীন, প্রোটোপ্লাজম বিহীন না যুক্ত, কারণ কি প্রোটোপ্লাজম না থাকলে তো মৃত হয়ে যাবে, প্রোটোপ্লাজম যুক্ত। আচ্ছা, তাহলে ফ্লোয়েমে অবস্থিত প্যারেনকাইমা পাতলা কোষ প্রাচীর যুক্ত এবং প্রোটোপ্লাজম যুক্ত। এবং হচ্ছে যে আরো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এরা আমাদের হচ্ছে আমাদের কি আমাদের হচ্ছে যে নগ্নবীজি, 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 তারপর হচ্ছে যে ফান, ফানবর্গীয়, ফান, ফান এবং হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদে থাকে, দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রী উদ্ভিদে থাকে, একবীজপত্রী উদ্ভিদে থাকে না, দ্বিবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদে থাকে, দ্বিবীজপত্রী উদ্ভিদে থাকে। কোথায় থাকে না? একবীজপত্রী উদ্ভিদে থাকে না, দ্বিবীজপত্রী উদ্ভিদে থাকে, একবীজপত্রী উদ্ভিদে থাকে না, একবীজপত্রী উদ্ভিদে থাকে না, একবীজপত্রী উদ্ভিদে থাকে না, একবীজপত্রী উদ্ভিদে থাকে না। কোথায় থাকে না? একবীজপত্রী উদ্ভিদে থাকে না। তাহলে ফার্ন নগ্নবীজী উদ্ভিদ দ্বিবীজপত্রী উদ্ভিদে থাকে, একবীজপত্রী উদ্ভিদে থাকে না। কাজ হচ্ছে সিম্পল কাজ, আমাদের কি খাদ্য সঞ্চয় ও পরিবহন, খাদ্য সঞ্চয় ও পরিবহন, খাদ্য সঞ্চয় করবে এবং সেই খাবারকে হচ্ছে চারপাশে ছড়িয়ে দিবে, সঞ্চয় ও পরিবহন করা হচ্ছে কাজ। তাহলে দেখো যে আমরা হচ্ছে পেয়ে গেলাম এতটুকু বিষয়। দ্বিবীজপত্রী উদ্ভিদের নাম বলছে ডিকোটাইলোডোনাস, ডিকোটাইলোডোনাস ইংরেজি ইউজ করছে। ফ্লোয়েম ফাইবার বা ফ্লোয়েম তন্তু, এটা হচ্ছে ফাইবার মানেই সেটা স্ক্লেনকাইমা দ্বারা গঠিত। ফ্লোয়েম ফাইবার এগুলো এক ধরনের দীর্ঘ কোষ, এরা একটা দীর্ঘ কোষ হয়, এরা পরস্পরের সাথে প্রান্তদেশ পরস্পরের সাথে যুক্ত, এদের বাস্ট ফাইবার বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ যে পাটের আঁশ এক ধরনের বাস্ট ফাইবার, উদ্ভিদ অঙ্গের গৌণ বৃদ্ধির সময় এই ফাইবার তৈরি হয়। এখানে আমাদের প্রচুর প্রাচীরে কূপ দেখা যায়। ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতায় উৎপাদিত শর্করা, ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতায় উৎপাদিত শর্করা ও মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপরে নিচে পরিবাহিত হয়। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা লাইন বলা আছে, ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতায় উৎপাদিত শর্করা আর মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপরে এবং নিচে। তাহলে পাতায় সঞ্চিত শর্করা উপর থেকে হচ্ছে যে আমাদের নিচে আসে, উপরে থেকে নিচে আসে, আর হচ্ছে মূলে সঞ্চিত খাদ্য নিচ থেকে উপরে যায়। এই কথাটা বলছে যে ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতায় উৎপাদিত শর্করা আর মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপরে নিচে পরিবাহিত হয়। তাইলে ফ্লোয়েম ফাইবার থেকে আমাদের সহজ কথা স্ক্লেনকাইমা টিস্যু, এটা হচ্ছে যে আমাদের ফ্লোয়েম ফাইবার কথাটা আছে মানে হচ্ছে যে সে কি হবে ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম ফাইবার কথাটা আছে মানে হচ্ছে আমাদের ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম ফাইবারটা হচ্ছে কি ধরনের টিস্যু আমাদের স্ক্লেনকাইমা টিস্যু। ফ্লোয়েম ফাইবারটা আমাদের কোন ধরনের টিস্যু? স্ক্লেরেনকাইমা টিস্যু, স্ক্লেরেনকাইমা টিস্যু। ফ্লোয়েম ফাইবারটা হচ্ছে আমাদের কোন ধরনের টিস্যু? স্ক্লেরেনকাইমা টিস্যু। ফ্লোয়েম ফাইবারটা কোন ধরনের টিস্যু? ফ্লোয়েম ফাইবারটা হচ্ছে আমাদের স্ক্লেরেনকাইমা টিস্যু। এটা হচ্ছে যে লম্বা হয়, লম্বা হয়, প্রান্তদেশ সরু হয়, লম্বা হচ্ছে প্রান্তদেশ সরু, প্রান্তদেশ সরু। এদেরকে বলি হচ্ছে যে আমরা বাস্ট ফাইবারও বলি, এদেরকে কি বলি? বাস্ট ফাইবার, বাস্ট ফাইবার বলি, বাস্ট ফাইবার বলি। এই যে বাস্ট ফাইবার হচ্ছে যে আমাদের কে বাস্ট ফাইবার? বাস্ট ফাইবার কে? বাস্ট ফাইবার হচ্ছে আমাদের পাটের আঁশ, পাটের আঁশ, পাটের আঁশ, পাটের আঁশ। বাস্ট ফাইবার কি? বাস্ট ফাইবার হচ্ছে পাটের আঁশ, পাটের আঁশ হচ্ছে আমাদের বাস্ট ফাইবার। পাটের আঁশ কি? পাটের আঁশ হচ্ছে একটা বাস্ট ফাইবার। এখন এই যে আমাদের হচ্ছে যে ফ্লোয়েম ফাইবার আছে, পাটের আঁশ একটা বাস্ট ফাইবার। এখান থেকে আর কোনো কিছু কথা সেভাবে ইম্পর্টেন্ট না। এখানে মনে রাখতে পারো যে ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে, এই যে এই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে, ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে, ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে, ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতায় তৈরি শর্করা, পাতায় তৈরি শর্করা, পাতায় তৈরি শর্করা, পাতায় তৈরি শর্করা এবং হচ্ছে যে আমাদের ও মূলে সঞ্চিত খাদ্য, মূলে সঞ্চিত খাদ্য, মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপরে নিচে, একই সাথে উপরে নিচে যায়, একই সাথে কি হয়? উপরে নিচে পরিবহন হয়, উপরে এবং নিচে পরিবহন হয়, উপরে এবং নিচে কি হয়? পরিবহন হয়, উপরে এবং নিচে পরিবহন হয়, একই সাথে উপরে এবং নিচে পরিবহন হয়। এটা খুব গুরুত্বপূর্ণ
একটা পয়েন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। একই সাথে উপরের থেকে নিচে, নিচ থেকে উপরের দিকে যায়। আর ফ্লোয়েম ফাইবারটার ক্ষেত্রে স্টার মার্ক কথা, সেটা হচ্ছে যে আমাদের প্রোটোপ্লাজম বিহীন, প্রোটোপ্লাজম বিহীন বা মৃত কোষ, প্রোটোপ্লাজম বিহীন বা মৃত কোষ। একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ মনে রাখো, যেটা দিতে পারে পরীক্ষার মধ্যে, যে সকল জাইলেম, অধিকাংশ জাইলেম টিস্যু মৃত, অধিকাংশ 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 জাইলেম মৃত, অধিকাংশ জাইলেম টিস্যু মৃত, অধিকাংশ জাইলেম টিস্যু মৃত, এক্সেপ্ট জাইলেম প্যারেনকাইমা। আর হচ্ছে যে আমাদের এই পাশে অধিকাংশ ফ্লোয়েম টিস্যু জীবিত, এক্সেপ্ট জাইলেম, এক্সেপ্ট ফ্লোয়েম ফাইবার, তাইলে খেয়াল করো যে এই দুইটা এমসিকিউ কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট দুইটা এমসিকিউ। বইয়ে ডিরেক্ট লাইনে আমি সাজায় দিলাম। সকাল সকাল শীত লাগে, একটু পরি গরম লাগে। তাহলে দেখো আমরা কিন্তু হচ্ছে এই ফ্লোয়েমটা আমরা কিন্তু সুন্দর করে পড়ে ফেলছি। ফ্লোয়েমের মধ্যে আমাদের সিপ কোষ, একটা বিশেষ ধরনের কোষ, এই সিপ কোষগুলো মিলে সিগন্যাল তৈরি করে। সিগন্যালের মধ্যে এদের আলাদা করে রাখে সিপ প্লেট, সিগন্যাল গুলাকে আলাদা করে কে, সিগন্যাল গুলাকে আলাদা করে হচ্ছে সিপ প্লেট। এরা নলের মতো ক্রিয়া করে খাদ্যরস পরিবহনে সাহায্য করে। তারপর হচ্ছে যে আমাদের পরিণত অবস্থায় নিউক্লিয়াস বিহীন পাতায় তৈরি খাদ্যকে সারা দেহে পরিবহন করে। এরপর যে সঙ্গী কোষ, এরা বড় নিউক্লিয়াস যুক্ত, এরা সিপ কোষের কিছু কার্যাবলী নিয়ন্ত্রণ করে। নগ্নবীজী এবং ফানবর্গীয় উদ্ভিদেরা থাকে না, আবৃতবীজী উদ্ভিদের থাকে। ফ্লোয়েম প্যারেনকাইমা হচ্ছে, এরা ফ্লোয়েমে অবস্থিত প্যারেনকাইমা, পাতলা কোষ প্রাচীর যুক্ত, প্রোটোপ্লাজম যুক্ত, নগ্নবীজী ফান্ডিবীজপত্রী উদ্ভিদে থাকে। থাকে না কোথায়? খুবই ইম্পর্টেন্ট লাইন, কই থাকে না? থাকে না হচ্ছে একবীজপত্রী উদ্ভিদে আমাদের ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। ফ্লোয়েম ফাইবার যে আছে, ফ্লোয়েম ফাইবার আমাদের সুন্দর যেটা কথা দরকার, যে হচ্ছে আমাদের প্রান্তদেশ সরু ও যুক্ত, প্রান্তদেশ সরু ও যুক্ত থাকে, প্রান্তদেশ সরু ও যুক্ত থাকে। এদেরকে বলি আমরা বাস্ট ফাইবার। ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতা তৈরি শর্করা এবং মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপরে নিচে পরিবহন হয়। এবং এখানে একটা লাস্ট ইম্পর্টেন্ট লাইন আমরা বললাম। এখন এখান থেকে ছবিটা যদি আমরা একটু শেখার চেষ্টা করি, ছবিটা শিখলে এরকম আমাদের নলের মতো একটা অংশ দিতে হবে। নলের মতো অংশের মধ্যে এরকম ডট 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 সিপ প্লেট আমরা দিলাম, ডট 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 সিপ প্লেট আমরা দিলাম, এটা আমাদের সিপ নল। এবং হচ্ছে চারপাশে হচ্ছে যে আমাদের এরকম কোষ আছে, চারপাশে আমরা হচ্ছে যে এরকম সঙ্গী কোষ দিতে পারি। সঙ্গী কোষের মধ্যে বড় বড় নিউক্লিয়াস হচ্ছে যে সঙ্গী কোষের ভিতর দিব। সঙ্গী কোষের মধ্যে আমাদের বড় নিউক্লিয়াস, এরকম সঙ্গী কোষের ভিতরে আছে বড় নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াসটা হচ্ছে যে এদেরকে হেল্প করবে। সঙ্গী কোষের মধ্যে আমাদের বড় নিউক্লিয়াস থাকতে পারে, আর এখানে আমাদের হচ্ছে সঙ্গী কোষের মধ্যে একদম বড় নিউক্লিয়াস থাকবে, এবং সঙ্গী কোষের নিউক্লিয়াসটা এটা একদম হচ্ছে যে সিগন্যাল ঘেঁষে থাকবে। আর এরকম নিউক্লিয়াস যুক্ত আরেকটা কোষ আছে, জাইলেম প্যারেনকাইমা বলি এই জায়গাটাকে। তাহলে হচ্ছে যে এটা, এগুলা কি আমাদের, এই যে এটা, এটা হচ্ছে আমাদের সিপ কোষ, এটা কি আমাদের সিপ কোষ, এটা কি আমাদের, এটা হচ্ছে সিপ কোষ। এটা কি আমাদের এই ডট 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 ডটটা, এটা হচ্ছে আমাদের সিপ প্লেট, সিপ প্লেট, সিপ কোষ, সিপ প্লেট। তারপর এইটা হচ্ছে আমাদের সঙ্গী কোষ, সঙ্গী কোষ। সঙ্গী কোষের মধ্যে যে আমাদের বড় নিউক্লিয়াস থাকে, সেই বড় নিউক্লিয়াস, এটা সঙ্গী কোষের মধ্যে বড় নিউক্লিয়াস। এবং এই যে এটা দেখতে পাচ্ছি, এটা আমাদের ফ্লোয়েম প্যারেনকাইমা। এটা কি আমাদের ফ্লোয়েম প্যারেনকাইমা। সো দেখো, জাইলেম এবং ফ্লোয়েম, এই জায়গা থেকে প্রশ্ন আসবেই আসবে। সো এটা কি চিত্র? এই চিত্রটা হচ্ছে যে আমাদের ফ্লোয়েম। তো জাইলেম এবং ফ্লোয়েম আমি কিন্তু একদম ধরে ধরে সুন্দর করে তোমাকে পড়াই দিচ্ছি। এতটুকুর মধ্যে কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞাসা করে। এরপর আমরা চলে যাব প্রাণী কোষের ভেতর, চলে যাব প্রাণী কোষের ভেতর। প্রাণী টিস্যুর ভেতর আমাদের হচ্ছে খুব বেশি কিছু নাই। এখানে একটা এমসিকিউ আছে যে টিস্যু নিয়ে আলোচনাকে বলা হয় টিস্যু তন্ত্র বা হিস্টোলজি, এটা আমরা আগেই পড়ে আসছি। তো প্রাণী টিস্যু গুলা নিয়ে বাংলা কথা এখানে আমরা না গিয়ে
আমরা হচ্ছে যে চলে যাব কোথায়, আমরা চলে যাব প্রাণী টিস্যুর প্রকারভেদে। প্রাণী টিস্যুর প্রকারভেদের মধ্যে আমরা পড়ে আসছি আগেই, চারটা টিস্যু আছে, একটা এপিথেলিয়াল বা আবরণী টিস্যু, পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু, তারপর হচ্ছে যে আমাদের কি যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু, আর একটা স্নায়ু টিস্যু। তো 4 ধরনের টিস্যু আমরা পড়বো। উদ্ভিদ টিস্যু কি তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা সেটা আমাকে একটু জানাও। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? ওকে। একবীজপত্রী উদ্ভিদ মানে কি? দেখো, উদ্ভিদ আবৃতবীজ উদ্ভিদের যারা দুইটা টাইপের হয়, একটা একবীজপত্রী, একটা দ্বিবীজপত্রী। যেখানে একটা বীজপত্র থাকে সেটাকে বলি একবীজপত্রী, যেখানে দুইটা বীজপত্র থাকে তাদেরকে বলা হয় দ্বিবীজপত্রী। একটা বীজপত্র থাকলে একবীজপত্রী, দুইটা বীজপত্র থাকলে এদেরকে কি বলা হয়? দ্বিবীজপত্রী বলা হয়। আসো, এখন আসো যে আমাদের হচ্ছে যে আমরা এই প্রাণী টিস্যু নিয়ে আবারও একটু কথাবার্তা বলি। প্রাণী টিস্যু, প্রাণী টিস্যু। তো আমাদের এখন পড়ার টপিক কি? প্রাণী টিস্যু। তো প্রাণী টিস্যুর মধ্যে আমরা চারটা ভাগ করেও প্রাণী টিস্যুর মধ্যে করে ফেলছিলাম। একটা হচ্ছে ছিল আমাদের আবরণী টিস্যু, আবরণী টিস্যু বা ইংরেজিতে বলি এটাকে হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। আবরণী টিস্যু বা ইংরেজিতে এটাকে এপিথেলিয়াল টিস্যু বলি। আবরণী টিস্যু বা ইংরেজিতে এটাকে কি বলি? এপিথেলিয়াল টিস্যু। তারপর হচ্ছে যে আমাদের 2 নম্বর হচ্ছে যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। যোজক টিস্যু স্ল্যাশ হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যু। যোজক টিস্যু স্ল্যাশ হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যু। যোজক টিস্যু স্ল্যাশ হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যু। যোজক টিস্যু স্ল্যাশ হচ্ছে কি আমাদের কানেকটিভ টিস্যু। যোজক টিস্যু স্ল্যাশ কি আমাদের যোজক টিস্যু স্ল্যাশ হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যু। যোজক টিস্যু স্ল্যাশ হচ্ছে যে আমাদের কানেকটিভ টিস্যু। যোজক টিস্যু স্ল্যাশ হচ্ছে কানেকটিভ টিস্যু। 3 নম্বরে হচ্ছে যে আমাদের তাহলে আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু, যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। 3 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু। পেশি টিস্যু বা ইংরেজিতে বলি হচ্ছে মাসকুলার টিস্যু। পেশি টিস্যু বা ইংরেজিতে এটাকে কি বলি আমরা? মাসকুলার টিস্যু। পেশি টিস্যু বা ইংরেজিতে এটাকে কি বলি? মাসকুলার টিস্যু। এবং সবার লাস্টে হচ্ছে যে আমাদের আছে স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু, স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বা নার্ভাস টিস্যু। নার্ভ টিস্যু বলা যায়, এটাকে আমরা কিন্তু নার্ভাস টিস্যু বলতে পারি, কারণ নার্ভ তো থাকে না, সাথে আরো কিছু জিনিস হচ্ছে যে এখানে থাকে। এখন আমাদের কথা হচ্ছে আবরণী টিস্যুর মূল কাজ হচ্ছে আবরণ দেওয়া। আবরণী টিস্যুর মূল কাজ কি? আবরণী টিস্যুর মূল কাজ হচ্ছে আমাদের আবরণ দেওয়া। আবরণ টিস্যুর মূল কাজ কি? তারা দেহের আবরণ, দেহের আবরণ, দেহের আবরণ, দেহের আবরণ, দেহের আবরণ বা ইংরেজিতে বলা হয় লাইনিং। দেহের আবরণ বা লাইনিং তৈরি করা, দেহের আবরণ বা লাইনিং তৈরি করা। তো এপিথেলিয়াল টিস্যুটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের ভালো করে বুঝতে হবে। এপিথেলিয়াল টিস্যু। তো চলো আমরা হচ্ছে এপিথেলিয়াল টিস্যুটা মধ্যে আগে যাই। এপিথেলিয়াল টিস্যু, এপিথেলিয়াল টিস্যু বা আবরণী টিস্যু। এপিথেলিয়াল টিস্যু বা ইংরেজিতে বলা হয় আবরণী টিস্যু। এটাকে 3টা ভাগে ভাগ করা যায়। এটাকে 3টা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাগ করা যায়? 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্কোয়ামাস, স্কোয়ামাস, স্কোয়ামাস বা আইসাকার এপিথেলিয়াম। স্কোয়ামাস বা এটাকে বলা যায় হচ্ছে আইসাকার এপিথেলিয়াম। স্কোয়ামাস বা এটাকে বলা হয় আইসাকার এপিথেলিয়াম। আইসাকার এপিথেলিয়াম, স্কোয়ামাস বা আইসাকার এপিথেলিয়াম। স্কোয়ামাস বা এটাকে কি বলি? স্কোয়ামাস বা আইসাকার এপিথেলিয়াম। স্কোয়ামাস বা আইসাকার এপিথেলিয়াম। তারপর আমাদের নেক্সট যেটা আসে স্কোয়ামাস বা আইসাকার এপিথেলিয়াম, এটা একটা বিষয়। 2 নম্বর যে বিষয়টা আসে স্কোয়ামাস বা আইসাকার এপিথেলিয়াম, তারপর আসে হচ্ছে যে আমাদের কিউবয়েডাল, কিউবয়েডাল বা ঘনাকার এপিথেলিয়াম, ঘনাকার এপিথেলিয়াম। তারপর আরেকটা আছে কলামনার, কলামনার, কলামনার বা স্তম্ভ আকার, স্তম্ভ, স্তম্ভাকার এপিথেলিয়াম, এপিথেলিয়াম। তো আইসাকার এপিথেলিয়ামে আমরা বুঝতেই পারছি জিনিসটা দেখতে এরকম হবে। জিনিসটা দেখতে কেমন হবে? এরকম আইসের মতো এপিথেলিয়াম থাকবে। কিসের মতো? এরকম আইসের মতো এপিথেলিয়াম থাকবে। কিউবয়েডালের মধ্যে আমাদের এরকম কিউব কিউব শেপড এপিথেলিয়াম থাকবে। কি শেপড?
কিউব কিউব শেপড এপিথেলিয়াম থাকবে, কিউব শেপড, কিউব কিউব মানে ঘন, ঘনক শেপ হবে। কলামনারের মধ্যে এরকম আমাদের কলাম স্তম্ভের মতো লম্বা 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 আমাদের এপিথেলিয়াম থাকবে, লম্বা 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 এপিথেলিয়াম থাকবে। তো এই আমাদের হচ্ছে তিনটা ভাগ। তো তোমাদের বইয়ে কি বলা আছে, তোমাদের বইয়ে এই জায়গাগুলো নিয়ে কি বলছে? তোমাদের বইয়ে বলছে যে আমাদের হচ্ছে যে এই যে ভাগগুলা নিয়ে কথা বলছে যে স্কোয়ামাস এপিথেলিয়াম বা এটার আরেকটা নাম হচ্ছে আইসাকার এপিথেলিয়াম। বলছে যে এরা দেখতে মাছের আইসের মতো চ্যাপ্টা ও নিউক্লিয়াস বড় আকারের হয়। মাছের আইসের মতো চ্যাপ্টা, নিউক্লিয়াস আকারে বড়। বিদ্যমান থাকবে বৃক্কের বাউমেন্স ক্যাপসুলের প্রাচীরে, বৃক্কের বাউমেন্স ক্যাপসুলের প্রাচীরে, বৃক্কের বাউমেন্স ক্যাপসুলের প্রাচীরে। এই টিস্যু প্রধানত আবরণ ছাড়াও ছাঁকনির কাজও কিন্তু করে থাকে। কিউবয়েডাল এগুলা ঘনকাকার বা কিউব আকৃতির, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। এরা বৃক্কের সংগ্রাহক নালীতে বিদ্যমান থাকবে। সব বৃক্ক নিয়ে কথা বলছে। আচ্ছা, সংগ্রাহক নালীতে বিদ্যমান থাকবে, প্রধানত পরিশোষণ এবং আবরণের কাজ। এটাকে বলছিল আবরণ এবং ফিল্টার, এখানে বলছে আবরণ এবং পরিশোষণ। কলামনার যে আছে, কলামনারটা হচ্ছে এই টিস্যুগুলো স্তম্ভের মতো সরু। এদের কথা বলছে এরা অন্ত্রপ্রাচীরের কোষ। এরা ক্ষরণ, রক্ষণ ও শোষণের কাজ করে। আচ্ছা, ভেরি গুড। এখন তাইলে হচ্ছে যে দেখো বাংলা কথায় আমাদের এখানে কি বলছে, এরা আইসের মতো চ্যাপ্টা, এরা মাছের আইসের মতো চ্যাপ্টা, এরা মাছের আইসের মতো চ্যাপ্টা, মাছের আইসের মতো চ্যাপ্টা, মাছের আইসের মতো চ্যাপ্টা, মাছের আইসের মতো চ্যাপ্টা হয় এবং বড় নিউক্লিয়াস, বড় নিউক্লিয়াস, বড় নিউক্লিয়াস। উদাহরণ বলছে এটার কি উদাহরণ, এটার উদাহরণটা বলছে বৃক্কের বোমেন্স ক্যাপসুল। বৃক্ক বা কিডনির মধ্যে বৃক্কের গাঠনিক এবং কার্যকরী একক তোমরা জানো নেফ্রন, সেই নেফ্রনের বোমেন্স ক্যাপসুলে পাওয়া যায়, বৃক্কের বোমেন্স ক্যাপসুলে পাওয়া যায়, বৃক্কের বোমেন্স ক্যাপসুলে পাওয়া যায়, বোমেন্স ক্যাপসুল, বৃক্কের বোমেন্স ক্যাপসুলে পাওয়া যায়, বৃক্কের বোমেন্স ক্যাপসুলে পাওয়া যায়। এবং এদের কাজ হচ্ছে আবরণ এবং বোমেন্স ক্যাপসুলের কাজ হচ্ছে ছাকন, আবরণ দেওয়া এবং বোমেন্স ক্যাপসুলের কাজ তো ছাকন, এই জন্য ছাকন, ছাকন মানে ফিল্টার, ফিল্টার, ফিল্টার। আচ্ছা, কিউবয়েডাল বা আমাদের ঘনকাকার যে আছে এরা হচ্ছে ঘনকাকৃতি, 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 ঘনকাকৃতি। এদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়। এটার উদাহরণ হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। এদের উদাহরণ কোথায়, এদের উদাহরণ হচ্ছে যে বৃক্কের নেফ্রনের, বৃক্কের সংগ্রাহী নালিকাতে, সংগ্রাহী নালী, সংগ্রাহী নালিকাতে, সংগ্রাহী নালিকা। বৃক্কে কি আছে, সংগ্রাহী নালিকা আছে, সেই সংগ্রাহী নালিকাতে হচ্ছে পাওয়া যায়। এদের কাজও হচ্ছে আমাদের আবরণ এবং পরিশোষণ। কাজ কি, আবরণ ও পরিশোষণ, আবরণ ও পরিশোষণ, পরিশোষণ, পরিশোষণ বা ইংরেজি ক্ষেত্রে পরিশোষণ মানে রিঅ্যাবজর্পশন, রিঅ্যাবজর্পশন, রিঅ্যাবজর্পশন। ওকে ওকে ওকে, চলে আসছি ভাইয়া। আমরা যেটা পড়তেছিলাম যে এপিথেলিয়াল টিস্যু বা আবরণী টিস্যু, স্কোয়ামাস এপিথেলিয়াম বা আইসাকার এপিথেলিয়াম, কিউবয়েডাল বা ঘনাকার এপিথেলিয়াম, কলামনার বা স্তম্ভাকার এপিথেলিয়াম। এখানে স্কোয়ামাস বা আইসাকার এপিথেলিয়ামটা আইসের মতো আমাদের হচ্ছে কেমন, আইসের মতো হচ্ছে যে চ্যাপ্টা, আইসের মতো চ্যাপ্টা কে ছিল, আইসের মতো চ্যাপ্টা ছিল হচ্ছে যে আমাদের এই স্কোয়ামাস এপিথেলিয়াম। বৃক্কের বোমেন্স ক্যাপসুল অঞ্চলে থাকে। এটা নেফ্রন পড়তে গেলে আমরা পাবো, নেফ্রনের বোমেন্স ক্যাপসুল নামে একটা এরিয়া আছে, আবরণ এবং ছাকন, ফিল্টারের কাজ করে। এই কিউবয়েডাল এপিথেলিয়ামটা বৃক্কের সংগ্রাহী নালী বা কালেক্টিং টিউবিউলে থাকে। আবরণ এবং পরিশোষণ, রিঅ্যাবজর্পশন, রিঅ্যাবজর্পশন মানে একটা জিনিস চলে যাচ্ছে সেটাকে আবার তুমি শোষণ করে নিয়ে আসলা, বাসা থেকে কেউ চলে যেতেছে তাই ডেকে নিয়ে আসলা, সেটাকে বলা হয় রিঅ্যাবজর্পশন। কলামনার বা স্তম্ভাকার এপিথেলিয়াম, এটা তো হচ্ছে স্তম্ভের মতো দেখতে। এটা কিসের মতো দেখতে, স্তম্ভের মতো দেখতে, স্তম্ভের মতো দেখতে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই জায়গায় কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এখানে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হয়েছে এই জায়গায় আমাদের, যেটার উদাহরণ হচ্ছে অন্ত্রে থাকে, অন্ত্রে, অন্ত্রের, অন্ত্রে থাকে, অন্ত্রে বিদ্যমান, অন্ত্রে বিদ্যমান। অন্ত্র মানে কি, অন্ত্র মানে হচ্ছে ইন্টেস্টাইন,
অন্ত্রে বা হচ্ছে ইন্টেস্টাইনে বিদ্যমান। এরা কোথায় আছে? ইন্টেস্টাইনে বিদ্যমান। ইন্টেস্টাইনে আমাদের হচ্ছে বিদ্যমান, অন্ত্র বা ইন্টেস্টাইনে বিদ্যমান। এবং হচ্ছে সেখানে কি কি কাজ করবে? সেখানে কাজ কিন্তু একটু বেশি কাজ করে ফেলবে। সেখানে কিন্তু একটু বেশি কাজ করে ফেলবে। যে কি বলা আছে? যে আমাদের ক্ষরণ, রক্ষণ ও শোষণ, তিনটা কাজ করবে এখানে। বিভিন্ন জিনিস ক্ষরণ বা সিক্রেশন করবে। কাজের মধ্যে কাজ কি কি হবে? কাজের মধ্যে হচ্ছে ক্ষরণ, ক্ষরণ বা ইংরেজিতে যেটাকে বলি হচ্ছে আমরা সিক্রেশন, ক্ষরণ বা সিক্রেশন। আরেকটা কি আছে আমাদের? এই রক্ষণ, রক্ষা করা, রক্ষা করা। আরেকটা হচ্ছে শোষণ, যে আমাদের খাদ্য রসগুলাকে শোষণ করবে বা অ্যাবজর্পশন করবে। অ্যাবজর্পশন, শোষণ বা ইংরেজিতে কি এটাকে? অ্যাবজর্পশন। সো এই হচ্ছে যে আমাদের এপিথেলিয়াল টিস্যু বা আবরণী টিস্যুর এমসিকিউ। এখান থেকে এমসিকিউ শতভাগ নিশ্চিত এখান থেকে এমসিকিউ আসবে। তো আবরণী টিস্যু গুলো আমাদের বডিতে যে আছে তিনটা টাইপের দেখা যায়। কয় টাইপের দেখা যায়? তিন টাইপের দেখা যায়। এখন দেখো বইয়ের মধ্যে আরো কথাবার্তা বলা আছে আবরণী টিস্যু নিয়ে। প্রাণীদের ভিত্তিপদ্মার উপর সজ্জিত কোষগুলোর সংখ্যার উপর ভিত্তি করে আমাদের এই আগের যে ক্লাসিফিকেশনটা ছিল সেটা ছিল আমাদের কি অনুযায়ী? আকৃতি অনুযায়ী। আকৃতি অনুযায়ী, আকৃতি, প্রাণী দেখে তার অবস্থান ও কাজের প্রকৃতি। বেসিক্যালি আকৃতিটা এখানে মূল ফোকাস ছিল। আর এখানে হচ্ছে কিভাবে আছে? ভিত্তিপদ্মার উপর সজ্জিত কোষগুলার সংখ্যা, সজ্জিত কোষগুলার সংখ্যার ভিত্তিতে ভাগ করা যায় সাধারণ আবরণী টিস্যু, সিম্পল। যে আমাদের হচ্ছে ভিত্তিপদ্মার উপর কোষসমূহ একটা লেয়ারে যদি থাকে, একই স্তরে থাকে, তাকে সিম্পল বলা হয়। বোমেন্স ক্যাপসুল, বৃক্কের সংগ্রহ নালিকা, অন্ত্রপ্রাচীরে যা আছে এটা সিম্পল, সিম্পল আবরণী টিস্যু, সিম্পল আবরণী টিস্যু। আরেকটা হচ্ছে স্ট্র্যাটিফাইড, যে ভিত্তিপদ্মার উপর কোষগুলা একাধিক স্তরে যখন সজ্জিত থাকবে তখন তাকে বলা হবে স্ট্র্যাটিফাইড। কোষগুলা একাধিক স্তরে সজ্জিত থাকলে স্ট্র্যাটিফাইড বলা হয়। এবং স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু আছে যার স্তরের সংখ্যা মিনিটের মধ্যে পাল্টা যায়, কখনো 3 স্তর, কখনো 4 স্তর, কখনো 7 স্তর এরকম দেখা যায়। তখন তাকে বলা হয় ট্রানজিশনাল আবরণ, যেটার মধ্যে এরকম ট্রানজিশন হয়। উদাহরণ হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর ত্বক। আমাদের ত্বককে বলছে, ত্বক হচ্ছে স্ট্র্যাটিফাইড এপিথেলিয়ামের উদাহরণ। সিউডো স্ট্র্যাটিফাইড, সিউডো স্ট্র্যাটিফাইড হচ্ছে যে আমাদের এই টিস্যুর কোষগুলা এক স্তরে সজ্জিত আছে, কিন্তু দেখে মনে হবে যে এরা হচ্ছে কয়েক স্তর। এদেরকে বলা হয় সিউডো স্ট্র্যাটিফাইড। এটার উদাহরণ বলছে ট্রাকিয়া বলছে। তাহলে দেখো এই জায়গাটা একদমই সহজ। আমাদের এপিথেলিয়াম টিস্যুটাকে এবার সজ্জিত কোষের সংখ্যার উপর ভিত্তি করে কয়েকটা ভাগে ভাগ করছে। যে আমাদের যে এপিথেলিয়াল টিস্যু, এটার ভাগটা হচ্ছে কি অনুযায়ী? সহজ ভাষায় বই অনেক কথা বলা আছে। সহজ ভাষায় এটার ভাগটা হচ্ছে আকৃতি অনুযায়ী। কি অনুযায়ী হয়েছে? আকৃতি অনুযায়ী। আকৃতি অনুযায়ী এটার ভাগটা কি অনুযায়ী হয়েছে? আকৃতি অনুযায়ী হচ্ছে যে এটার ভাগ হয়েছে, আকৃতি অনুযায়ী এটার ভাগ হয়েছে। আবার এপিথেলিয়াল টিস্যু দিয়ে আছে বা আবরণী টিস্যু, এপিথেলিয়াল টিস্যু বা এটাকে বলি হচ্ছে আবরণী টিস্যু, এপিথেলিয়াল টিস্যু, এপিথেলিয়াল টিস্যু স্ল্যাশ এটাকে কি বলা হয়? আবরণী টিস্যু। এপিথেলিয়াল টিস্যু স্ল্যাশ হচ্ছে এটাকে কি বলে? আবরণী টিস্যু। এপিথেলিয়াল টিস্যু স্ল্যাশ হচ্ছে এটাকে কি বলি আমরা? আবরণী টিস্যু বলি। এপিথেলিয়াল টিস্যু বা এটাকে কি বলা হয়? আবরণী টিস্যু। এই যে এপিথেলিয়াল টিস্যু বা ইংরেজিতে যেটাকে বলি হচ্ছে আমরা আবরণী টিস্যু, এপিথেলিয়াল টিস্যু বা ইংরেজিতে বলি আবরণী টিস্যু। এটা হচ্ছে যে সংখ্যার উপর, সজ্জিত সংখ্যার উপর ভিত্তি করে আমাদের তিনটা ভাগে ভাগ করা যায়। সজ্জিত সংখ্যার উপর ভিত্তি করে, সজ্জিত সংখ্যার উপর ভিত্তি করে, যে সজ্জিত সংখ্যা, সজ্জিত সংখ্যা, যে সজ্জিত কোষের সংখ্যা, সজ্জিত কোষ স্তরের সংখ্যা, বা সহজ কথা আমরা বলতে পারি সজ্জিত কোষ স্তরের সংখ্যা, কোষ স্তরের সংখ্যা, কোষ স্তরের সংখ্যা আমাদের উপর ভিত্তি করে আমাদের হচ্ছে সিম্পল এপিথেলিয়াল, সিম্পল এপিথেলিয়াল। তারপর হচ্ছে যে আমরা পড়ি হচ্ছে স্ট্র্যাটিফাইড, স্ট্র্যাটিফাইড। আরেকটা আসে আমাদের সিউডো স্ট্র্যাটিফাইড, সিউডো স্ট্র্যাটিফাইড, স্ট্র্যাটিফাইড, সিউডো স্ট্র্যাটিফাইড। সিউডো মানে কি? সিউডো মানে হচ্ছে নকল। সিম্পল মানে হচ্ছে যে আমাদের কোষসমূহ এক স্তরে যখন থাকে, কোষসমূহ এক স্তরে যখন থাকে, কোষসমূহ এক স্তরে যখন থাকে, এক স্তরে বা ওয়ান লেয়ারে যখন বিদ্যমান থাকে, ওয়ান লেয়ারে বিদ্যমান থাকে। উদাহরণ কি? এক স্তরে বা ওয়ান লেয়ারে আছে। উদাহরণ হচ্ছে আমাদের কারা কারা উদাহরণ? উদাহরণ কারা কারা? উদাহরণ হচ্ছে ওই যে আমাদের কি কি জানি ভুলে গেলাম, উদাহরণ মনে পড়তেছে না। আচ্ছা, আমরা লাস্টে যে তিনটা পড়ছি, যে আমাদের বৃক্কের বোমেন্স ক্যাপসুল, বৃক্কের বোমেন্স ক্যাপসুল, বৃক্কের বোমেন্স ক্যাপসুল, বৃক্কের হচ্ছে বোমেন্স ক্যাপসুল।
তারপর হচ্ছে যে আমাদের সংগ্রাহী নালিকা, বৃক্কের সংগ্রাহী নালিকা। বৃক্কের কি? বৃক্কের হচ্ছে সংগ্রাহী নালিকা। হ্যাঁ ইরফান, হ্যাঁ বলো ভাইয়া। না না, আমি 6 তলায় না, আমি হচ্ছে যে বাসায় তো আমি। চাবি তো জাকির চাচার কাছে অথবা দীপের কাছে হওয়ার কথা, জাকির চাচার কাছেই হওয়ার কথা। ওকে। তো বৃক্কের সংজ্ঞাহী নালিকা। আরেকটা হচ্ছে অন্ত্রের আবরণ, অন্ত্রের আবরণী টিস্যু, অন্ত্রের আবরণী টিস্যু, অন্ত্রের আবরণী টিস্যু। কারণ বোমেন্স ক্যাপসুল ছিল সিম্পল, আমার বোমেন্স ক্যাপসুল ছিল স্কোয়ামাস, সংগ্রাহী নালিকা ছিল কিউবয়েডাল, বৃক্কের আবরণী টিস্যু ছিল কি আমাদের কলামনার। এরা সবাই সিম্পল। স্ট্র্যাটিফাইড যারা, তারা হচ্ছে যে আমাদের বহু স্তরে থাকে, বহু স্তরে বিদ্যমান থাকে, বহু স্তরে বিদ্যমান থাকে, বহু স্তরে বিদ্যমান থাকে, বহু স্তরে বিদ্যমান থাকে। এই যে বহু স্তরে বিদ্যমান থাকে, এটার উদাহরণ হচ্ছে কি? এটার উদাহরণ হচ্ছে যে আমাদের ত্বক, এটার উদাহরণ হচ্ছে ত্বক, এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে ত্বক। আমাদের ত্বক যে আছে, ত্বকের মধ্যে আমাদের বহু স্তরে দেখতে পাই। আরেকটা কথা এখানে বলছে যে আমাদের হচ্ছে যে স্তরগুলা যদি সময় সময় চেঞ্জ হয়, যে স্তরগুলো যদি স্তরগুলোর সংখ্যা যদি মিনিটে মিনিটে চেঞ্জ হয়, স্তরগুলোর সংখ্যা যদি মিনিটে 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 চেঞ্জ হয়, 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 তখন তাকে আমরা কি বলি? মিনিটে মিনিটে চেঞ্জ হলে তখন তাকে আমরা কি বলি? মিনিটে মিনিটে যদি চেঞ্জ হয় তখন তাকে বলি আমরা ট্রানজিশনাল এপিথেলিয়াম, তখন তাকে আমরা বলি ট্রানজিশনাল এপিথেলিয়াম, ট্রানজিশনাল এপিথেলিয়াম, ট্রানজিশনাল এপিথেলিয়াম। তোমাদের বই ট্রানজিশনাল এপিথেলিয়ামের উদাহরণটা দেওয়া নাই। ট্রানজিশনাল এপিথেলিয়াম হচ্ছে মূলত আমাদের মূত্রথলি বা ইউরিনারি ব্লাডারে দেখা যায়। ট্রানজিশনাল এপিথেলিয়ামের উদাহরণটা কোথায় পাওয়া যায়? ট্রানজিশনাল এপিথেলিয়াম মূত্রথলিতে, মূত্রথলি স্ল্যাশ হচ্ছে ইউরিনারি ব্লাডারে, ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার, এই জায়গায় ট্রানজিশনাল এপিথেলিয়াম পাওয়া যায়। তোমাদের বই ট্রানজিশনাল এপিথেলিয়ামের কথা বলে যে উদাহরণ দিচ্ছে ত্বক, সেটা ট্রানজিশনাল এপিথেলিয়াম না, সিউডো স্ট্রেটিফাইড। একই স্তরেই আছে সিউডো স্ট্রেটিফাইড। সিউডো শব্দটার অর্থ কি? সিউডো শব্দটার অর্থ হচ্ছে নকল। সিউডো শব্দটার অর্থ কি? নকল, নকল। সিউডো স্ট্রেটিফাইড হচ্ছে একই স্তরেই আছে, কিন্তু কোষগুলার উচ্চতার কারণে মনে হয় এরা বহু স্তর। এরা হচ্ছে যে আমাদের একই স্তরেই আছে, একই স্তরেই থাকে, কিন্তু কোষগুলোর উচ্চতার জন্য, কিন্তু কোষগুলোর উচ্চতার ভিন্নতার জন্য, কোষগুলোর উচ্চতার ভিন্নতার জন্য, কোষগুলোর উচ্চতার আমাদের যে ভিন্নতা আছে, উচ্চতার ভিন্নতার জন্য, কোষগুলোর উচ্চতার ভিন্নতার জন্য বহু স্তর মনে হয়, বহু স্তর মনে হয়, বহু স্তর মনে হয়। ঠিক আছে, বহু স্তর মনে হয়। তো কোষগুলোর উচ্চতার ভিন্নতার জন্য আমাদের কি হয়? বহু স্তর মনে হয়। কোষগুলা সব কিন্তু একই লেয়ার থেকে আসছে। দেখো আমাদের হচ্ছে এই কোষগুলা সব একই স্তর থেকে আসছে, কিন্তু আমাদের কিছু কোষ ছোট, কিছু কোষ বড়, সবগুলার উৎপত্তি কিন্তু একই স্তর থেকে, সবগুলার উৎপত্তি কিন্তু কি? একই স্তর থেকে, একই স্তর থেকে। এই যে সবগুলোর উৎপত্তি একই স্তর থেকে, একই স্তর থেকেই সবগুলোর উৎপত্তি। কারণ দেখতে হবে আমাদের উৎপত্তিটা কোন স্তর থেকে, উৎপত্তিটা এদের একই স্তর থেকে। যেহেতু এদের উৎপত্তি একই স্তর থেকে, কিন্তু এদের কোষগুলা যেমন সিম্পলের ক্ষেত্রে এরকম একটা লেয়ারই আছে, একটা লেয়ার আমাদের আছে। এই স্ট্র্যাটিফাইড এর ক্ষেত্রে আমাদের ধরো এই একটা লেয়ার, তার ঠিক উপরে আরেকটা লেয়ার, তার উপরে আরেকটা লেয়ার। তাহলে হচ্ছে যে লেয়ার গুলা ভিন্ন ভিন্ন স্তর থেকে আসছে। এটা একই স্তর থেকে আসছে, বাট কোষগুলোর উচ্চতা ভিন্ন ভিন্ন হওয়ায় এদেরকে মনে হয় এটা সিউডো স্ট্র্যাটিফাইড। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে যে আমাদের এটা কোথায় পাওয়া যায়? ট্রাকিয়াতে পাওয়া যায়, ট্রাকিয়া বা শ্বাসনালীতে পাওয়া যায়, ট্রাকিয়া বা শ্বাসনালীতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? ট্রাকিয়া বা শ্বাসনালীতে পাওয়া যায়। ক্লিয়ার? জিনিসগুলো বুঝতেছো? এভাবে বুঝছো কখনো সুন্দর করে জিনিসগুলাকে ছবি এঁকে এঁকে? ওকে, এরপর দেখো যে এই আবরণী টিস্যু নিয়ে আরো কথাবার্তা বই আছে, এগুলো কিন্তু এমসিকিউ তে প্রচুর আসবে।
বলছে সিলিয়াযুক্ত আবরণী টিস্যু, এটা মেরুদণ্ডী প্রাণীর শ্বাসনালীতে দেখা যায়, যদিও এখানে স্ট্র্যাটিফাইডটা ট্রাকিয়ার কথা বলছে। সিলিয়াযুক্ত আবরণী টিস্যু মেরুদণ্ড প্রাণীর শ্বাসনালীতে দেখা যায়। ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু হাইডার এন্ডোডার্মে অন্ততকে পাওয়া যায়। ক্ষণপথযুক্ত আবরণী টিস্যু হাইডার এন্ডোডার্মে এবং মেরুদণ্ডী প্রাণীদের অন্ত্রে পাওয়া যায়। জনন অঙ্গের আবরণী টিস্যু হচ্ছে বিশেষভাবে রূপান্তরিত আবরণী টিস্যু, যা থেকে শুক্রাণু ও ডিম্বাণু কোষ উৎপন্ন হয়। এরা প্রজননে অংশগ্রহণ করে প্রজাতির ধারা আমাদের কি অক্ষুণ্ণ রাখে। সেই জায়গাটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সিলিয়াযুক্ত আবরণী টিস্যু, সিলিয়া হচ্ছে চুলের মতো নরম অভিক্ষেপ। কভার হইতো না? হ্যাঁ কভার হইতো না? হ্যাঁ কভারটা দিইনি, আচ্ছা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যে আমাদের ফ্লাজেলা যুক্ত আবরণী টিস্যু, ফ্লাজেলাও চুলের মতো একটু বড় সড়ো সাইজের অভিক্ষেপ, এটা হাইড্রার এন্ডোডার্ম বা অন্তত্বকে থাকে। ক্ষণপথ যুক্ত আবরণী টিস্যু, ক্ষণপথ বা নকল পা তৈরি হয়, এটা হাইড্রার এন্ডোডার্ম এবং মেরুদণ্ডী প্রাণীর অন্ত্রে থাকে। জননাঙ্গের আবরণী টিস্যু বিশেষভাবে রূপান্তরিত আবরণী টিস্যু, এই জায়গাটা এমসিকিউর জন্য খুব খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। এরপর হচ্ছে দেখো গ্রন্থি আবরণী টিস্যু বিভিন্ন রস নিঃসরণ করে। গ্রন্থি আবরণী টিস্যু কি করে? বিভিন্ন রস নিঃসরণ করে। আমরা এই কয়টা কথা একটু এমসিকিউর জন্য মনে রাখবো। সিলিয়া যুক্ত আবরণী টিস্যু, আমাদের আবরণী টিস্যুর মধ্যে কিছু বিশেষ টাইপ আছে, সিলিয়া, ফ্লাজেলা, ক্ষণপদীয় আর গ্রন্থি। তো সিলিয়াটা কোথায় থাকে? আমাদের সিলিয়া যুক্ত আবরণী টিস্যু শ্বাসনালীতে থাকে। ফ্লাজেলা যুক্ত আবরণী টিস্যু হাইডার এন্ডোডার্মে থাকে। ক্ষণপদীয় আবরণী টিস্যু হাইডার এন্ডোডার্ম এবং আমাদের প্রাণীদের অন্ত্রে থাকে। এরপর আসে দেখ হচ্ছে আমাদের যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যুর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যুতে মাতৃকার পরিমাণ তুলনামূলক বেশি, তরলের পরিমাণ তুলনামূলক বেশি, কোষের সংখ্যা হচ্ছে তুলনামূলক কম। তরল বেশি, কোষ কম। এখন এখানে আমাদের ফাইব্রাস কানেকটিভ টিস্যু আছে, একটা টাইপ যে ফাইব্রাস কানেকটিভ টিস্যু। এই ধরনের যোজক টিস্যু দেহত্বকের নিচে পেশির মধ্যে থাকে এবং মাতৃকায় বিভিন্ন ধরনের তন্তুর আধিক্য দেখা যায়। এরপর হচ্ছে স্কেলিটাল যোজক টিস্যু, এরা আমাদের দেহের হচ্ছে যে অভ্যন্তরীণ কাঠামো গঠন করে। অভ্যন্তরীণ কাঠামো গঠনকারী টিস্যুকে স্কেলেটাল কানেকটিভ টিস্যু বলে। এই টিস্যু দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে, দেহকে নির্দিষ্ট আকৃতি এবং দৃঢ়তা প্রদান করে এবং হচ্ছে অঙ্গ সঞ্চালন এবং চলনে সাহায্য করে। মস্তিষ্ক, মেরুরজ্জ, ফুসফুস ইত্যাদি বিভিন্ন অংশকে রক্ষা করে। বিভিন্ন দেহের রক্তকণিকা উৎপাদন করে। অনেকগুলা কাজের কথা এখানে বলা আছে। স্কেলেটাল কানেকটিভ টিস্যুকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে যে আমাদের কোমল অস্থি বা কার্টিলেজ, একটা অস্থি, এই দুইটা ভাগে ভাগ করা যায়। আরেকটা ভাগ আছে আমাদের তরল কানেকটিভ টিস্যু বা তরল যোজক কলা, তরল যোজক টিস্যু, তরল কানেকটিভ টিস্যু বলছে। এই তরল টিস্যুর মাতৃকা তরল থাকে, মাতৃকায় বিভিন্ন ধরনের জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে। এই টিস্যুর প্রধান কাজ দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করা, রোগ প্রতিরোধ করা এবং রক্ত জমার বাধায় বিশেষ ভূমিকা রাখা। তরল যোজক কলা দুইটা, একটা হচ্ছে রক্ত এবং একটা লসিকা, রক্ত এবং লসিকা। এখন হচ্ছে যে দেখো এরপর হচ্ছে যে রক্ত নিয়ে কথাবার্তা বলা আছে, পেশি টিস্যু নিয়ে কথাবার্তা বলছে। তো সহজ ভাষায় আমরা যদি হচ্ছে যে যোজক টিস্যুকে একটু ভাগ করতে যাই, আমরা যদি হচ্ছে যে যে যোজক টিস্যু আছে সেই যোজক টিস্যুর মধ্যে আমরা যাই, আমরা যদি হচ্ছে যোজক টিস্যুর মধ্যে যাই, যোজক টিস্যুর মধ্যে গেলে আমরা অনেকগুলা রহস্য খুঁজে পাবো। যোজক টিস্যুর মধ্যে আমরা অনেকগুলা কথা যোজক টিস্যুর মধ্যে খুঁজে পাবো। যোজক টিস্যু, যোজক টিস্যু বা ইংরেজিতে কি বলি এটাকে? কানেকটিভ টিস্যু। যোজক টিস্যু বা ইংরেজিতে এটাকে কি বলি আমরা? কানেকটিভ টিস্যু। যোজক টিস্যু বা ইংরেজিতে এটাকে কি বলি? কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু। তো এদেরকে কি বলছে? এদের ম্যাট্রিক্স বেশি। এদেরকে কি বলছে? এদের হচ্ছে আমাদের ম্যাট্রিক্স বেশি। এদেরকে কি বেশি? এদের ম্যাট্রিক্স বেশি। এদের হচ্ছে ম্যাট্রিক্স বেশি, ম্যাট্রিক্স বেশি। ম্যাট্রিক্স মানে হচ্ছে তরল, ম্যাট্রিক্স বেশি, কিন্তু আমাদের হচ্ছে কোষ কম। কোষ কম। কি কম? কোষ কম। কি কম? কোষ কম। ম্যাট্রিক্স বেশি কিন্তু কম কি? কোষ কম। আচ্ছা, ভেরি গুড। এখন এই কানেকটিভ টিস্যুটাকে আমরা হচ্ছে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় হচ্ছে ফাইব্রাস, একটাকে কি বলছে? একটাকে বলছে হচ্ছে এই ফাইব্রাস কানেকটিভ টিস্যু। কি কানেকটিভ টিস্যু বলছে? ফাইব্রাস যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। ফাইব্রাস যোজক টিস্যু। একটাকে বলছে হচ্ছে আমাদের এই ফাইব্রাস কানেকটিভ টিস্যু, ফাইব্রাস যোজক টিস্যু, ফাইব্রাস যোজক টিস্যু, ফাইব্রাস যোজক টিস্যু। আরেকটা যে আছে, আরেকটাকে আমরা কি বলি? সেকেন্ড যেটা আছে, সেকেন্ডটাকে বলি হচ্ছে আমরা স্কেলেটাল, স্কেলেটাল, স্কেলেটাল যোজক টিস্যু, স্কেলেটাল যোজক টিস্যু। আরেকজন আছে আমাদের যে
তরল যোজক টিস্যু, তরল যোজক টিস্যু, তরল যোজক টিস্যু, তরল যোজক টিস্যু, তরল যোজক টিস্যু। ঠিক আছে, এখন হচ্ছে এই যে ফাইব্রাস যোজক টিস্যু যে আছে, ফাইব্রাস যোজক টিস্যু যে আছে, ফাইব্রাস যোজক টিস্যু, ফাইব্রাস যোজক টিস্যু, এরা আমাদের কেমন, এরা হচ্ছে তন্তুময়। বইয়ের ভাষায় সহজ ভাষায় বলা আছে কি, ফাইব্রাস যোজক টিস্যু বলছে এরা দেহত্বকের নিচে পেশির মধ্যে থাকে। এরা হচ্ছে যে আমাদের তন্তুময়, এরা এদের মাতৃকায় তন্তু বা ফাইবার বেশি থাকে, মাতৃকায় তন্তু বেশি থাকে, তন্তু বেশি থাকে, মাতৃকায় তন্তু বেশি থাকে। এটা হচ্ছে 1 নম্বর কথা। মাতৃকায় কি বেশি থাকে, তন্তু বেশি থাকে। 2 নম্বর কথা হচ্ছে মাতৃকায় কি বেশি থাকে, তন্তু বেশি থাকে, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে এরা পেশির নিচে বিদ্যমান থাকে, পেশির নিচে থাকে, এরা পেশির নিচে থাকে, পেশির নিচে থাকে, পেশির নিচে এরা হচ্ছে থাকে। স্কেলেটাল যোজক টিস্যু, এটা খুব ইম্পর্টেন্ট এই কারণে, কারণ হচ্ছে এরা আমাদের বলছে যে অভ্যন্তরীণ কাঠামো গঠন করে স্কেলেটাল যোজক টিস্যু। এই টিস্যু দেহের অভ্যন্তরীণ গঠন কাঠামো গঠন করে, তারপর আমাদের নির্দিষ্ট আকৃতি দেয়, অঙ্গ সঞ্চালন চলনে সাহায্য করে, মস্তিষ্ক, মেরুরজ্জ, ফুসফুস, হৃৎপিণ্ড ইত্যাদিকে রক্ষা করে। এদের সাথে হচ্ছে যে আমাদের ঐচ্ছিক পেশিগুলা সংযুক্ত হয়, পেশিযুক্ত হয়, অনেকগুলা কথাবার্তা বলা আছে। কিন্তু আমার যেটা মনে রাখতে হবে, স্কেলেটাল যোজক টিস্যুকে 2টা ভাগে ভাগ করা যায়, একটা কোমল অস্থি, একটা হচ্ছে তরুণ অস্থি। একটা কোমল অস্থিটা হচ্ছে নমনীয় স্কেলেটাল যোজক টিস্যু, যেমন মানুষের নাক, কানের পিনা কোমল অস্থি দিয়ে তৈরি। আর অস্থি হচ্ছে দৃঢ়, ভঙ্গুর, অনমনীয় স্কেলেটাল কানেকটিভ টিস্যু। এদের মাতৃকায় ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হয়। দ্যাট মিনস হচ্ছে আমাদের স্কেলেটাল যোজক টিস্যুকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তরুণাস্থি, 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 আরেকটা ভাগ আসে আমাদের হচ্ছে অস্থি। তরুণাস্থি আরেকটা ভাগ কি আসে, অস্থি আসে। একটা তরুণাস্থি এবং আরেকটা অস্থি। তরুণাস্থিটা হচ্ছে নমনীয়, তরুণাস্থিটা হচ্ছে আমাদের নমনীয় হয়, নমনীয়, নমনীয়, নমনীয় হয়। উদাহরণ হচ্ছে আমাদের কানের পিনা, উদাহরণ কি, কানের পিনা। এই যে কানের এই অংশটা, কানের এই অংশটার নাম হচ্ছে কানের পিনা, কানের পিনা। আরেকটা নাম দিছে কি, আমাদের মানুষের নাক, আমাদের এই যে নাকটা, নাকের এই জায়গায় একটু তরুণাস্থি, এখানে হাড্ডি, এই জায়গায় তরুণাস্থি। মানুষের নাক, এই জায়গায় তরুণাস্থি থাকে, মানুষের নাক। আর এইটা হচ্ছে যে আমাদের দৃঢ়, অনমনীয়, ভঙ্গুর, অনমনীয়, দৃঢ়, অনমনীয়, আরেকটা কি ভঙ্গুর, দৃঢ়, অনমনীয়, আরেকটা হচ্ছে ভঙ্গুর, দৃঢ়, অনমনীয়, আরেকটা জিনিস হচ্ছে ভঙ্গুর। উদাহরণটা কি আমাদের এখানে, উদাহরণ, উদাহরণটা, উদাহরণটা তো আমাদের সকল অস্থি এর মধ্যে পড়ে। এর ম্যাট্রিক্সে আমাদের কি জমা হয়, এর ম্যাট্রিক্সে ক্যালসিয়াম জমা হয়। এই যে ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্স হচ্ছে যে তরল, ম্যাট্রিক্সে ক্যালসিয়াম জমা হয়। এই ক্যালসিয়াম জমা হয়ে এই অস্থিটা শক্ত হয়ে যায়। তরল যোজক টিস্যুর মধ্যে আমাদের 2টা ভাগ আছে, একটা হচ্ছে রক্ত আর একটা হচ্ছে লসিকা, রক্ত এবং লসিকা। তরল যোজক টিস্যু কয়টা ভাগে ভাগ করা যায়, রক্ত এবং লসিকা, এই 2 ভাগে ভাগ করা যায়। এরা হচ্ছে যে আমাদের এই বিভিন্ন দেহের বিভিন্ন দ্রব্য পরিবহন, রক্ত জমাট বাঁধায় ভূমিকা রাখে। টপিক হচ্ছে 2টা, রক্ত এবং লসিকা। তাই তোমাকে হচ্ছে যে এই ক্লাসিফিকেশনটা, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা তরল যোজক যোজক টিস্যুটাকে এইভাবে ক্লাসিফাই করে পড়াটা তোমার জন্য এনাফ। তুমি বই থেকে একবার রিডিং দিবা, এইভাবে ক্লাসিফাই করে পড়বা, তাইলে হচ্ছে যে এই অংশটুকু তোমার হয়ে যাবে, এই অংশের মধ্যে তোমার কোনো সমস্যা থাকবে না। ক্লিয়ার এতটুকু, এতটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আমাদের বইয়ে নেক্সট টপিক হচ্ছে আমাদের রক্ত। নেক্সট টপিক কি, রক্ত। রক্ত টপিকটাকে তোমাদের বইয়ে রক্ত বা ইংরেজিতে এটাকে কি বলি, ব্লাড। রক্ত বা ইংরেজিতে এটাকে কি বলি, ব্লাড।
রক্ত বা ব্লাড টপিকটাকে তোমাদের বইয়ে হচ্ছে যে প্রথমে ব্যাখ্যা করছে যে রক্ত ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত, তারপর বলছে লাল বর্ণের তরল যোজক টিস্যু। আচ্ছা, ধমনীয় শিরা কোষিক জালিকার মাধ্যমে প্রবাহিত হয়। রক্তের দুইটা উপাদান আছে, রক্তরস এবং রক্তকণিকা। রক্তরস 55%, রক্তরস 45%। রক্তরসটা হচ্ছে আমাদের ঈষৎ হলুদাভ হয়। এর 91 থেকে 92% পানি, 8 থেকে 9% জৈব এবং অজৈব পদার্থ। এই জৈব এবং অজৈব পদার্থ আছে। রক্তকণিকার মধ্যে আমাদের লোহিত রক্তকণিকা বা ইরাইথোসাইট বা রেড ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট বা হোয়াইট ব্লাড সেল, অনুচক্রিকা বা থ্রম্বোসাইট বা ব্লাড প্লেটলেট গুলাও আছে। এরপর বলছে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামে একটা লৌহজাত যৌগ আছে। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামে লৌহজাত যৌগ আছে, যার জন্য লাল হয়। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিমোগ্লোবিন যৌগ গঠন করে এবং শরীরের বিভিন্ন স্থানে অক্সিজেন পরিবহন করে। শ্বেত রক্তকণিকা আমাদের জীবাণু ধ্বংস করে দেহে আকৃতিগত, আমাদের হচ্ছে প্রকৃতিগত আত্মরক্ষায় অংশ নেয়। এই শ্বেত রক্তকণিকা অনেক টাইপ আছে। অনুচক্রিকা হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধে অংশ নেয়। অনুচক্রিকা কোথায় অংশ নেয়? রক্ত জমাট বাঁধে অংশ নেয়। তো ষষ্ঠ অধ্যায়ে বিস্তারিত আছে, এখানে জাস্ট সিম্পলি কিছু কথা বলছে। রক্তকে তাইলে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারছি? এই জায়গায় এতটুকু যে পড়বো, এক নম্বরে হচ্ছে রক্তের দুইটা ভাগ আছে, রক্তরস বা ইংরেজিতে বলি হচ্ছে প্লাজমা। এই রক্তরস বা প্লাজমায় থাকে আমাদের 45% আর 55%, আর 45% থাকে হচ্ছে আমাদের রক্তকণিকা। রক্তকণিকা, রক্তকণিকা, রক্তকণিকা। রক্তকণিকা কত পার্সেন্ট? কণিকা 45% হচ্ছে রক্তকণিকা। আমাদের খেয়াল করে দেখো, এই যে রক্তরস বা প্লাজমা যে আছে, এই রক্তরস বা প্লাজমার মধ্যে হচ্ছে আমাদের পানি কত পার্সেন্ট? পানি হচ্ছে যে আমাদের এই 91 থেকে 92% হচ্ছে আমাদের পানি। আর হচ্ছে জৈব এবং অজৈব বস্তু, জৈব এবং হচ্ছে অজৈব বস্তু, জৈব এবং অজৈব বস্তু হচ্ছে আমাদের কত পার্সেন্ট? 8 to 9% হচ্ছে জৈব এবং অজৈব বস্তু। 8 to 9% হচ্ছে জৈব এবং অজৈব বস্তু। রক্তকণিকাকে তিনটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাগ করা যায়? রক্তকণিকাকে তিনটা ভাগে ভাগ করা যায়। এক নম্বর ভাগটা হচ্ছে যে আমাদের আরবিসি বা রেড ব্লাড কর্পাসেলস, 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 রেড ব্লাড কর্পাসেলস। এ তোমাদের বই কর্পাসেলস বলছে না সেল বলছে তোমাদের বইয়ে? আমরা বেসিক্যালি কর্পাসেলস, কর্পাসেলস সেল না বলে কর্পাসেলস বলি, কারণ কণিকা এরা আমাদের কোষ হয় না। রেড ব্লাড কর্পাসেলস, কারণ কোষের যে ক্যারেক্টারিস্টিক গুলা থাকে এই ক্যারেক্টারিস্টিক গুলা এর মধ্যে নাই। রেড ব্লাড কর্পাসেলস, কর্পাসেলস, রেড ব্লাড কর্পাসেলস। বা এটার আরেকটা নাম হচ্ছে ইরাইথ্রোসাইট, ইরাইথ্রোসাইট, ইরাইথ্রোসাইট। তারপর থাকে কি আমাদের ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসেলস, ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসেলস, 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 কর্পাসেলস, হোয়াইট ব্লাড কর্পাসেলস বা লিউকোসাইট, লিউকোসাইট। আর হচ্ছে আমাদের প্লেটিলেট বা অনুচক্রিকা বা ইংরেজিতে বলি একে থ্রম্বোসাইট, থ্রম্বোসাইট, থ্রম্বোসাইট। ওকে। আরবিসি, যে আরবিসির মধ্যে আমাদের কি থাকে? আরবিসির মধ্যে আয়রন যুক্ত হিমোগ্লোবিন থাকে, আয়রন যুক্ত হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন প্লাস হচ্ছে অক্সিজেন মিলে আমাদের তৈরি করে হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। ডাব্লিউবিসি হচ্ছে যে আমাদের বডিকে এটা জীবাণু ধ্বংস করে। ডাব্লিউবিসির মূল কাজ কি? জীবাণু ধ্বংস করে। আর অনুচক্রিকা হচ্ছে যে অনুচক্রিকার কাজ কি? অনুচক্রিকার কাজ হচ্ছে এরা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এরা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
তাহলে এটা গেল আমাদের ডাব্লিউবিসির কথা। এরপর আসবে লসিকার কথা যদি আমরা বলি, লসিকা বা এদেরকে বলা হয় লিম্ফ। লসিকা বা এদেরকে কি বলা হয়? লিম্ফ। মানবদেহের বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা হয় তাকে লসিকা বলা হয়। তাহলে টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা হয় তাকে লসিকা বলা হয়, এবং এগুলা ছোট ছোট নালীর মাধ্যমে সংগৃহীত হয়ে নালিকা তন্ত্র গঠন করে তাকে লসিকা তন্ত্র বলে। লসিকা ঈষৎ ক্ষারীয় স্বচ্ছ হলুদ বর্ণের তরল পদার্থের মধ্যে কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে, একে লসিকা কোষ বা লিম্ফোয়েড সেল বলা হয়। তাহলে আমাদের এখানে উপরে কিছু কথা বাদ গেছে, যেমন হচ্ছে আমাদের রক্ত ক্ষারীয় ঈষৎ লবণ, লেখি নেই, বই থেকে তো পড়ায় দিলাম। লসিকাটা আমাদের কি? লসিকা হচ্ছে বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা হয় তাকে লসিকা বলা হয়। এই লসিকা গুলা হচ্ছে যে আমাদের লসিকা নালীর মাধ্যমে সংগৃহীত হয় এবং পুরো জিনিসটা একটা লসিকা তন্ত্র গঠন করে। এবং আমাদের হচ্ছে যে রক্ত সংবহন তন্ত্রের ঠিক পাশাপাশি হচ্ছে আমাদের লসিকা তন্ত্র রয়েছে। তাহলে লসিকা, 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 লসিকা জিনিসটা কি? আমাদের বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে, 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 বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে তরল জমা হয়, যে তরল জমা হয়, যে তরল জমা হয় এটাকে বলা হয় ইন্ট্রাসেলুলার ফ্লুইড, ইন্ট্রাসেলুলার ফ্লুইড, ইন্ট্রাসেলুলার ফ্লুইড, ইন্ট্রাসেলুলার ফ্লুইড তরল জমা হয়, যে তরল জমা হয় তাকে লসিকা বলে, লসিকা বলে, লসিকা বলে। এবং এটি লসিকা নালী দ্বারা, এটি লসিকা নালী দ্বারা সংগৃহীত হয়, লসিকা নালী দ্বারা সংগৃহীত হয়, লসিকা নালী দ্বারা কি হয়? সংগ্রহিত হয়, সংগ্রহিত হয়, লসিকা নালী দ্বারা সংগৃহীত হয়। এবং এই লসিকা নালীগুলা মিলে লসিকা তন্ত্র গঠন করে, লসিকা নালীগুলা মিলে, লসিকা নালী মিলে লসিকা তন্ত্র গঠন করে, লসিকা নালী মিলে কি গঠন করে? লসিকা তন্ত্র গঠন করে, লসিকা তন্ত্র গঠন করে। দেখো ক্লিয়ার কিনা এতটুকু? এতটুকু ক্লিয়ার কিনা? বাকি আর থাকে কি আমাদের পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু, পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু, স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু। তো দেখো নেক্সট আমাদের পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু। পেশি টিস্যুটা আমাদের কিন্তু ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি হয়েছে। কোথা থেকে? ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি হয়েছে। সংকোচন এবং প্রসারণ ক্ষমতা বিশিষ্ট। পেশির কাজে কি? সংকোচন, প্রসারণ। যেসব তন্তুতে আড়াআড়ি ডোরাকাটা থাকে, এই পেশি টিস্যুর আমাদের কয়েকটা টাইপ আছে। যেমন হচ্ছে যে আমাদের ডোরাকাটা পেশি আছে, কিছু ডোরাকাটা পেশি বা স্ট্রাটেড মাসেল, ডোরাবিহীন পেশি বা মসৃণ পেশি বলা হয়। পেশিকোষ সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন চলনে সাহায্য করে। আবার গঠন কাজের ভিত্তিতে পেশিকে আমরা হচ্ছে ঐচ্ছিক পেশি বা ডোরাকাটা পেশি বা স্ট্রাটেড মাসেল একটা ভাগ দিতে পারি। পেশির মধ্যে তাহলে আমাদের এই একটা ভাগ আছে। তারপর হচ্ছে অনৈচ্ছিক পেশি বা ইনভলেন্টারি মাসেল বা মসৃণ পেশি একটা আমাদের ভাগ আছে। ঐচ্ছিক পেশিটা এই পেশির ইচ্ছা অনুযায়ী, প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হয়। এগুলা নলাকার হয়, শাখাবিহীন হয়, আড়াআড়ি ভাবে ডোরাযুক্ত হয়। একাধিক নিউক্লিয়াস থাকে, দ্রুত সংকুচিত প্রসারিত করতে পারে এবং এরা অস্থিতন্ত্রের সাথে যুক্ত থাকে বলে কঙ্কাল পেশি বলা হয়। তাহলে এটা হচ্ছে একটা ঐচ্ছিক পেশির কথাবার্তা বলছে। অনিচ্ছিক পেশির কথা বলছে, এই টিস্যু সংকোচন প্রসারণ হয় কিন্তু এটা প্রাণীর ইচ্ছাধীন নয়। এই কোষগুলা মাকু আকৃতির হয়, আড়াআড়ি দাগ থাকে না, এদেরকে মসৃণ পেশি বলি। এরা প্রাণীদের রক্তনালী, পৌষ্টিক নালী ইত্যাদি প্রাচীরে অনিচ্ছিক পেশি থাকে। অনিচ্ছিক পেশি দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে সাহায্য নেয়, যেমন আমাদের হচ্ছে খাদ্য হজম প্রক্রিয়ায় ক্রমসংকোচন। কার্ডিয়াক পেশি বা হৃদপেশিটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কথা। এরা হচ্ছে যে বিশেষ ধরনের অনিচ্ছিক পেশি, দেখতে ঐচ্ছিক পেশির মতো, কাজ অনৈচ্ছিক পেশির মতো। এবং হচ্ছে এই টিস্যুর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক নামে একটা অংশ আছে এদের মধ্যে। এদের সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। তার মানে হচ্ছে কার্ডিয়াক পেশিটা আমাদের হচ্ছে যে দেখতে ঐচ্ছিক পেশির মতো, কাজ অনৈচ্ছিক পেশির মতো, তাই একে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশিও বলা হয়। কার্ডিয়াক পেশির শাখাগুলা একে অপরের সাথে যুক্ত থাকে, তার মানে কার্ডিয়াক পেশি হচ্ছে আমাদের ব্রাঞ্চড হয়। হৃৎপিণ্ডের সব কার্ডিয়াক পেশি সমন্বিত ভাবে সংকুচিত এবং প্রসারিত হয়।
মানব ভ্রূণ সৃষ্টির একটা বিশেষ পর্যায় থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত আমাদের কার্ডিয়াক পেশি একটা নির্দিষ্ট নিয়মে সঞ্চালিত হয়। তাহলে কার্ডিয়াক পেশি নিয়ে এখানে যে কথাবার্তা গুলো আছে, জিনিসগুলাকে আমরা পেশির কথাবার্তা গুলাকে ছোট করে কনসাইজ করে কিন্তু এভাবে বলতে পারি যে পেশি টিস্যু। পেশি টিস্যুতে থেকে আমরা হচ্ছে যে পেশি টিস্যুর মধ্যে আমরা তিনটা ভাগ দেখতে পাই। পেশি টিস্যুর মধ্যে আমরা তিন ধরনের পেশি দেখতে পাই। একটাকে বলি আমরা ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি, বা আমরা এটাকে বলতে পারি অমসৃণ পেশি, বা এটাকে বলতে পারি হচ্ছে আমরা ডোরা কাটা পেশি, বা ইংরেজিতে বলতে পারি ঐচ্ছিকের ইংরেজি হচ্ছে ভলেন্টারি মাসেল। ভলেন্টারি মাসেল মানে হচ্ছে ঐচ্ছিকের ইংরেজি, আর হচ্ছে এই ডোরা কাটা বা অমসৃণের ইংরেজি হচ্ছে স্ট্রায়াটেড, স্ট্রায়াটেড মাসেল। আচ্ছা, তারপর আরেকটা আসে আমাদের হচ্ছে অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি। তারপর হচ্ছে যে আমাদের মসৃণ পেশি, তারপর আসে আমাদের হচ্ছে কি মসৃণ পেশি, ডোরা কাটা না, এটা হবে ডোরা বিহীন পেশি, ডোরা বিহীন পেশি। তারপর আসে হচ্ছে যে আমাদের ইংরেজিতে বলবো ইনভলেন্টারি মাসেল, ইনভলেন্টারি মাসেল, ইনভলেন্টারি মাসেল, ইনভলেন্টারি মাসেল। এবং হচ্ছে আমাদের নেক্সট কথা হচ্ছে নন স্ট্রায়াটেড মাসেল, দাগ নাই, নন স্ট্রায়াটেড, নন স্ট্রায়াটেড মাসেল। অথবা একে আমরা বলতে পারি হচ্ছে স্মুথ মাসেল, স্মুথ মাসেল, স্মুথ মাসেলও বলা যায়। আরেকটা হচ্ছে হৃৎপেশি বা কার্ডিয়াক মাসেল, হৃৎপেশি বা কার্ডিয়াক মাসেল, হৃৎপেশি বা কার্ডিয়াক মাসেল, কার্ডিয়াক পেশি। বা একে বলা হয় ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি, 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 ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি। যে ঐচ্ছিক অনৈচ্ছিক দুইটা কাজই করে। তাহলে এখন দেখো যে আমরা যদি এদের ক্লাসিফিকেশন, তো নাম তো বললাম, এদের নিয়ে যদি কথা বলি তাহলে এদের কি কি কথাবার্তা এদের মধ্যে বের হবে, এদের থেকে কি কি কথাবার্তা বের হবে। এক নম্বর কথা যেটা বের হবে ঐচ্ছিক পেশিগুলা থেকে, ঐচ্ছিক পেশিগুলা হচ্ছে নলাকার শাখাবিহীন, নলাকার শাখাবিহীন। দ্বিতীয় কথা হচ্ছে এরা বহু নিউক্লিয়াস যুক্ত, বহু নিউক্লিয়াস যুক্ত, নিউক্লিয়াস যুক্ত, বহু নিউক্লিয়াস যুক্ত। এবং এর সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন, প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন, যে প্রাণীর ইচ্ছাধীন, যে তুমি যেভাবে ইচ্ছা করবা সেভাবে হচ্ছে যে এরা সংকোচন প্রসারণ হবে। এরা আমাদের অস্থির সাথে যুক্ত, তাই এদেরকে বলা হয় কঙ্কাল পেশি। এরা অস্থির সাথে যুক্ত, অস্থির সাথে যুক্ত, তাই এদেরকে বলা হয় হচ্ছে কঙ্কাল পেশি, কঙ্কাল পেশি, কঙ্কাল পেশি বলা হয় এদেরকে। আর কোনো কথা এদের থেকে জানার দরকার আছে? বইয়ের মধ্যে আর কিছু আছে এমন যেটা এদের থেকে জানতে হবে? নলাকার শাখাবিহীন, দাগ যুক্ত, তো আগে বলছে একাধিক নিউক্লিয়াস যুক্ত, দ্রুত সংকুচিত ও প্রসারিত হতে পারে, প্রাণীর ইচ্ছাধীন। তাহলে হচ্ছে এরা আমাদের দ্রুত সংকোচন ও প্রসারণ হতে পারে। এরা কি হতে পারে? দ্রুত সংকোচন ও প্রসারণ হয়, দ্রুত সংকোচন ও প্রসারণ হয়, দ্রুত সংকোচন ও প্রসারণ, দ্রুত সংকোচন ও প্রসারণ। পেশির কাজই কি? সংকোচন আর প্রসারণ। এটা কার কাজ? পেশির কাজ। উদাহরণ হচ্ছে মানুষের হাত ও পায়ের পেশি, উদাহরণ হচ্ছে হাত ও পায়ের পেশি, হাত ও পায়ের পেশি, হাত ও পায়ের পেশি, সব প্রাণীরই হাত ও পায়ের পেশি। আরেকটা উদাহরণ তোমাকে একটু বলে রাখি, জিহ্বা, জিহ্বা, জিহ্বা আমাদের হচ্ছে এটাও কিন্তু একটা ঐচ্ছিক পেশি, জিহ্বা এটা ঐচ্ছিক পেশি। মসৃণ বা ডোরাবিহীন যে পেশিটা আছে, এরা হচ্ছে যে আমাদের একক নিউক্লিয়াস যুক্ত, বহু নিউক্লিয়াসের কথা বলছি তো, এটা হবে একক নিউক্লিয়াস যুক্ত, একক নিউক্লিয়াস যুক্ত। দ্বিতীয় কথা হবে হচ্ছে এর সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন না, এর সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন না, যে এর সংকোচন প্রসারণের উপর তোমার কোনো ইচ্ছা বা প্রভাব নাই, প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন না, প্রাণীর ইচ্ছাধীন না, তোমার ইচ্ছাধীন না, ওর সংকোচন প্রসারণ তোমার ইচ্ছাধীন, প্রাণীর ইচ্ছাধীন নয়। তৃতীয় কথা হচ্ছে এই আর কি কথা বলছে, যে এরা মাকু আকৃতির হয়, এদের গায়ে আড়াআড়ি দাগ থাকে না, এরা মাকু আকৃতির হয়।
কোন আকৃতির একক নিউক্লিয়াস যুক্ত? এখানেই বলি মাকু আকৃতি, মাকু আকৃতি, মাকু আকৃতি, মাকু আকৃতি হয়। এদের মধ্যে আড়াআড়ি দাগ থাকে না, আড়াআড়ি দাগ থাকে না, তাই তো এদের ডোরাবিহীন বা মসৃণ পেশিও বলা হয়। আড়াআড়ি দাগ থাকে না, আড়াআড়ি দাগ থাকে না। এরা অভ্যন্তরীণ অঙ্গের সঞ্চালনে ভূমিকা রাখে। যেমন আমাদের পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, এই জায়গায় খাবারটা উপরে থেকে নিচে নামে যে, সেই জায়গায় সে ভূমিকা রাখে। অভ্যন্তরীণ অঙ্গের সঞ্চালনে সাহায্য করে, অভ্যন্তরীণ অঙ্গের সঞ্চালনে সাহায্য করে, অভ্যন্তরীণ অঙ্গের সঞ্চালনে সাহায্য করে, অভ্যন্তরীণ অঙ্গের সঞ্চালনে সাহায্য করবে। ভেরি গুড। হৃদপেশি বা কার্ডিয়াক পেশি, ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি, যে এরা দেখতে ঐচ্ছিক পেশির মতো, দেখতে ঐচ্ছিকের মতো, কাজ অনৈচ্ছিকের মতো, দেখতে ঐচ্ছিকের মতো কিন্তু কাজ অনৈচ্ছিকের মতো, কিন্তু কাজটা কেমন? কাজ অনৈচ্ছিকের মতো, কাজ অনৈচ্ছিকের মতো, কাজ অনৈচ্ছিকের মতো, কাজ অনৈচ্ছিকের মতো, দেখতে ঐচ্ছিকের মতো, কাজটা কিসের মতো? অনৈচ্ছিকের মতো। প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা আমাদের, দ্বিতীয় কথা যেটা, দেখতে ঐচ্ছিকের মতো, কাজ অনৈচ্ছিকের মতো, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় যেটা, 2 নম্বর বিষয় কি? 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের 2 নম্বর বিষয় দেখতে ঐচ্ছিকের মতো, কাজ অনৈচ্ছিকের মতো। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর যে কথা, 2 নম্বর কথাটা আমাদের কি? সেকেন্ড যে কথা সেটা হচ্ছে যে এইটার মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। ইন্টারক্যালেটেড ডিস্ক পরীক্ষার মধ্যে খালি আসবে। ইন্টারক্যালেটেড ডিস্ক জিনিসটা কি? ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। এটা পরীক্ষার মধ্যে 100% আসবে। ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, 100% আসবে। এদের মধ্যে আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, হৃদপেশির মধ্যে এরাও আমাদের নলাকার শাখাযুক্ত, নলাকার, নলাকার, এবং এরা শাখাযুক্ত, বা ইংরেজিতে যেটাকে বলি আমরা ব্রাঞ্চড, শাখাযুক্ত বা ইংরেজিতে এটাকে বলি ব্রাঞ্চড। এবং এদের মধ্যে হচ্ছে প্রতি কোষে একটি নিউক্লিয়াস আছে, কোষে একটা নিউক্লিয়াস, কোষে একটা নিউক্লিয়াসই থাকবে এদের মধ্যে। তো পেশি রিলেটেড এতটুকু কথাবার্তা মনে রাখলেই তোমার হয়ে যাবে। পেশি রিলেটেড এতটুকু কথা মনে রাখলেই হবে, এর বেশি তোমাকে পেশি রিলেটেড কথা মনে রাখতে হবে না। এটাতে এতটুকু মনে রাখা যাবে কিনা, এতটুকু মনে রাখা যাবে কি না? লেখা শেষ হয়েছে? এতটুকু মনে রাখা যাবে? এতটুকু মনে রাখা গেলে আমি একটু ছবি যদি দেখাই তোমাকে, আমাদের সাধারণত হচ্ছে যে এই ঐচ্ছিক পেশিগুলা, এটা হয় ঐচ্ছিক পেশি, এবং এরকম এটা ঐচ্ছিক পেশি। এটা অনিচ্ছিক পেশি। এরকম মাকু আকৃতির, এটা কি? অনিচ্ছিক পেশি। আর হচ্ছে হৃদপেশিটা আমাদের এরকম শাখা যুক্ত থাকে। হৃদপেশিটা কিরকম? শাখা যুক্ত থাকে। হৃদপেশিটা কেমন? আমাদের এরকম শাখাযুক্ত, ব্রাঞ্চড। আচ্ছা, হৃদপেশির মধ্যে এই যে দুইটা পেশির সংযোগ স্থলে, দুইটা পেশির সংযোগ স্থলে আমাদের এই কোষ প্রাচীরটা পুরু হয়ে আমাদের এরকম কি তৈরি করে? এটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক, ইন্টারক্যালেটেড ডিস্ক, ইন্টারক্যালেটেড ডিস্ক, ইন্টারক্যালেটেড ডিস্ক, ইন্টারক্যালেটেড ডিস্ক। ঠিক আছে? আর এটা হৃদপেশি। সো আমাদের পেশিও কিন্তু আমরা, পেশি টিস্যু কিন্তু আমরা পেরে ফেলছি। আমাদের পেশি টিস্যুতেও কিন্তু আমাদের আর কোনো সমস্যা নেই। তাহলে আমাদের বাকি থাকলো কি? আর স্নায়ু টিস্যু বাকি থাকলো। স্নায়ু টিস্যুটা বা নার্ভ টিস্যুটা দেহের বিশেষ সংবেদী কোষ বা নিউরন, স্নায়ু গুলা যুক্ত হয়ে আমাদের এই স্নায়ু টিস্যু তৈরি হয়। স্নায়ু টিস্যু আমাদের কি দিয়ে তৈরি? বেসিক্যালি স্নায়ু টিস্যু আমাদের হচ্ছে
অসংখ্য নিউরন দিয়ে গঠিত। এর গঠন সম্পর্কে দশম অধ্যায়ে জানতে পারবা। সো এটা নিয়ে আপাতত আমরা হচ্ছে যে প্যারা খাবো না। এটা আদর্শ নিউরনের 3টা অংশ আছে, এই আদর্শ নিউরনের গঠন কিভাবে হয়, কি হয় না হয়, এটা আমরা নবম অধ্যায়ে ইন ডিটেলসে ইন ডেপথে পড়বো। এখন এটা নিয়ে হচ্ছে যে আমাদের কোনো প্যারা খাওয়ারই দরকার নাই, কোনো প্যারা খাওয়ারই দরকার নাই, যে জাস্ট নিউরনের কি কি আছে এটা দশম অধ্যায়ে বিস্তারিত আছে না, দশম অধ্যায়ে আমরা বিস্তারিত নিউরন সম্পর্কে জানবো। তাহলে আমাদের বাকি থাকে কি একটা, আমাদের বাকি থাকে হচ্ছে যে এইখানে এটা যদি উপরে উঠাই দিই, এখানে উপরে উঠাই দিলে আমাদের 4 নম্বর যে টিস্যুটা, 4 নম্বর টিস্যুটা হচ্ছে আমাদের স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু, স্নায়ু টিস্যু বা ইংরেজিতে বলি হচ্ছে নার্ভ টিস্যু। স্নায়ু টিস্যু বা ইংরেজিতে কি বলি, নার্ভ টিস্যু। এই স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু হচ্ছে আমাদের অসংখ্য নিউরন নিয়ে গঠিত। স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু আমাদের কি নিয়ে গঠিত, অসংখ্য নিউরন নিয়ে গঠিত, অসংখ্য নিউরন নিয়ে গঠিত, অসংখ্য নিউরন নিয়ে গঠিত। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমাদের গেল। এখন আমাদের বইয়ের মধ্যে এখানে কিছু অঙ্গ এবং তন্ত্র নিয়ে কথাবার্তা বলছে। দেখো অঙ্গ জিনিসটা কি, আমরা বলছিলাম যে একই কোষ নিয়ে, একই ধরনের কোষ নিয়ে তৈরি টিস্যু, একই ধরনের অনেকগুলো টিস্যু নিয়ে টিস্যু তন্ত্র থেকে অঙ্গ, এক বা একাধিক টিস্যু দিয়ে তৈরি এবং নির্দিষ্ট একটা কাজ করতে সক্ষম প্রাণীদের বিশেষ অংশকে অঙ্গ বা অর্গান বলা হয়। এই অঙ্গ সংস্থান বিদ্যা, যে জায়গায় আমরা অঙ্গ নিয়ে আলোচনা করি, এই দেহের অঙ্গসমূহ নিয়ে আলোচনা করি, তাকে অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি বলে। আমরা পড়ে আসছিলাম যে এক্সটার্নাল মরফোলজি, ইন্টারনাল মরফোলজি পড়ছিলাম, যে আমাদের অঙ্গ দুইটা আছে বাহ্যিক, এই যে এক্সটার্নাল মরফোলজি বাহ্যিক অঙ্গ সংস্থান, আর এটা ইন্টারনাল মরফোলজি বা আমাদের অন্ত অঙ্গ সংস্থান। এই ইন্টারনাল মরফোলজি যে আছে এটাকে কিন্তু অ্যানাটমি বলা হয়। আমরা মেডিকেলের ফার্স্ট ইয়ারে প্রথম যে সাবজেক্টটা পড়ি সেটা হচ্ছে অ্যানাটমি। আমাদের ফার্স্ট ইয়ারে 3টা সাবজেক্ট পড়তে, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। তো আমাদের দেহের ভিতরের অঙ্গগুলা কেমন কি আছে সেটা দেখার যে বিষয়, সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারনাল মরফোলজি বা অ্যানাটমি। এই জিনিস জায়গাটা মরফোলজি কথাটা কিন্তু আমি তোমাকে প্রথম যে চ্যাপ্টারটা পড়েছি জীবন পাঠ, সেখানে কিন্তু মরফোলজি নিয়ে কথা বলছি। এখন এখানে তোমাকে বিভিন্ন তন্ত্র নিয়ে কথাবার্তা বলছে, যেমন পরিপাক তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। এটা মূলত আমাদের খাবার পরিপাক, খাবার গ্রহণ, পরিপাক, শোষণ এবং অপাচ্য অংশ সহ নিষ্কাশন, অপাচ্য অংশ নিষ্কাশনের সাথে জড়িত অংশগুলাকে আমাদের পরিপাক তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম বলা হয়। ডাইজেস্টিভ সিস্টেম মানে আমি খাবো, খাওয়ার পর খাবারটা পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্তে যাবে, সেখানে খাবারটা হজম হবে, পরিপাক হবে, পরিপাকের পর খাবারটা শোষণ হবে, শোষণের পর যা বাকি থাকবে তা বের করে দিব, সেই পুরাটা হচ্ছে পরিপাক তন্ত্রের অংশ। শ্বসন তন্ত্র হচ্ছে আমাদের পুরো শ্বাস নেওয়ার জন্য যে তন্ত্রটা কাজ করে, সেটা হচ্ছে শ্বসন তন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম। তোমাদের এই জায়গাগুলো থেকে কেমন প্রশ্ন আসে, কি প্রশ্ন আসে তোমাদের এই জায়গাগুলো থেকে? এখানে বলে যে নিচের কোনটা পরিপাক তন্ত্রের অংশ, নিচের কোনটা শ্বসন তন্ত্রের অংশ, স্নায়ুতন্ত্রের অংশ, এবং আমার মনে হয় এগুলো প্রত্যেকটা জিনিস সামনে আছে। সামনে আমরা প্রত্যেকটা জিনিস হচ্ছে সম্পর্কে জানবো। স্নায়ুতন্ত্র বা এটাকে বলা হয় নার্ভাস সিস্টেম, যে যে উদ্দীপনা গ্রহণ করা এবং এই উদ্দীপনাগুলো পরিবহন করা, উদ্দীপনা অনুযায়ী কাজ করা, এটা হচ্ছে স্নায়ুতন্ত্র। আমাদের রেচনতন্ত্র বা এক্সক্রিয়েটরি সিস্টেম, দেহে যত বজ্র পদার্থ আছে সেগুলাকে দেহ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া, বজ্র পদার্থ তৈরি এবং তা বের করা রেচনতন্ত্র বা এক্সক্রিয়েটরি সিস্টেমের অংশ। তারপর আছে কি জননতন্ত্র বা রিপ্রোডাক্টিভ সিস্টেম, পুরুষের ক্ষেত্রে শুক্রাণু, ফিমেলের ক্ষেত্রে ডিম্বাণু তৈরির জন্য যে সিস্টেম কাজ করে তাকে বলা হয় রিপ্রোডাক্টিভ সিস্টেম। ত্বকতন্ত্র বা ইন্টেগুমেন্টারি সিস্টেম, এটা এমসিকিউ তে দিবে যে ইন্টেগুমেন্টারি সিস্টেম, ইংরেজিতে একটু ডিফারেন্ট, যে আমাদের দেহের বাইরের দিকে আচ্ছাদনকারী আবরণকে ত্বক বা চামড়া বলে। ত্বক বা চামড়া থেকে লিখে রাখো দেহের সবচেয়ে বড় অঙ্গ। ত্বক বা চামড়া হচ্ছে দেহের সবচেয়ে বড় অঙ্গ, ত্বক বা চামড়া হচ্ছে দেহের সবচেয়ে বড় অঙ্গ। এই যে আমাদের ত্বক দেখতে পাচ্ছি, এই ত্বকের সাথে যে চুল, লোম, নখ আছে, এগুলো হচ্ছে ত্বকের অংশ। অন্তঃকরা গ্রন্থি, এন্ডোক্রাইন সিস্টেম, এক্সোক্রাইন সিস্টেম পড়ায় আসছিলাম আগে, যে জীবন পাঠের মধ্যে পড়াইছিলাম যে গ্রন্থি দুই টাইপের, অন্তঃকরা, বহির্করা। অন্তঃকরা থেকে ক্ষরণ হয় হরমোন, বহির্করা থেকে ক্ষরণ হয় এনজাইম। তাহলে যে অন্তঃকরা গ্রন্থি সিস্টেম, তো আমরা নামগুলা জানলেই শুধু হবে, কারণ এগুলা প্রতিটা জিনিস সম্পর্কেই আমাদের সামনে অনেক বেশি পড়া আছে এই জায়গাগুলা থেকে। এখান থেকে তেমন এমসিকিউ আসে না, আসলেও তুমি এগুলা পারবা, কারণ সামনে এই প্রত্যেকটা সিস্টেম তোমার আছে। আর অনুবীক্ষণ যন্ত্র আমি পড়াবো না, অনুবীক্ষণ যন্ত্র তোমার কলেজে স্যাররা নিশ্চয়ই পড়াইছে, স্কুলে স্যাররা হয়ে যাবে। তাইলে আমাদের কিন্তু হচ্ছে এই জীবন পাঠ চ্যাপ্টারটা কিন্তু আমাদের দা ইন্ড হয়ে গেল। দেখো জীবকোষ এবং টিস্যু, এবার বলো যে জীবকোষ এবং টিস্যু নিয়ে তোমার কি কি জায়গায় প্রবলেম আছে। আমি জীবকোষ এবং টিস্যুর উপর একটা সিকিউ সলভ তোমাদেরকে করাবো, সিকিউ এবং এমসিকিউ সলভের উপর একটা ক্লাস নিব।
এখন বলো হচ্ছে যে জীবকোষ ও টিস্যু নিয়ে তোমাদের আর কার কোন জায়গায় কি প্রবলেম বাকি আছে। বলো, জীবকোষ এবং টিস্যু নিয়ে কঠিন লাগছে কিনা বা বুঝছো কতটুকু। এই যে ক্লাস নিলাম, 5টা ক্লাস নিলাম, এমন ভাবে নিলাম যে 26-27 বাচ্চারাও যেন এই ক্লাসগুলা করে বোঝে। তো কেমন লাগলো বলো জীবকোষ এবং টিস্যু? মাইক্রোস্কোপ লাগে না, লাগলেও পড়ে নিও। নেক্সট ক্লাস হচ্ছে শনিবার, শুক্র শনি আমাদের ক্লাস হয় না, আমাদের শুক্র শনি ক্লাস থাকে না। নেক্সট ক্লাস হচ্ছে রবিবার। রবিবার আমরা তাহলে কোন অধ্যায় শুরু করব? রবিবার আমরা শুরু করব 3rd অধ্যায়। 3rd অধ্যায়ের নাম কি? কোষ বিভাজন। কোষ বিভাজন ছোট্ট চ্যাপ্টার, এটা এক ক্লাসে শেষ হয়ে যাবে। কোষ বিভাজনে আমাদের কি কি আছে? তোমাদের কোষ বিভাজনে আছে হচ্ছে মাইটোসিস আছে, আর এদিক থেকে হচ্ছে মাইটোসিসের পর্যায়গুলো লাগবে, মায়োসিস, মাইটোসিস এবং মায়োসিস। ভেরি গুড, নো প্রবলেম। মিওসিস, মাইটোসিস আর মিওসিস পড়ায় দিব এখান থেকে শেষ একদিনে। আমাদের নেক্সট ক্লাসে এটা অধ্যায় শেষ হয়ে যাবে, জীবনী শক্তি। এটা তোমরা পারো না, ওকে, নো প্রবলেম। তাহলে হচ্ছে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।